এক্সট্রিম স্পিরিচুয়ালিটি, অকর্ম, জাস্টিস এবং লেজিটিমেট অকুপেন্সির প্ল্যানেট স্যাটার্ন আগামী 13 তারিখ বকরি হতে চলেছে পরবর্তী প্রায় 144 দিনের জন্য। এই বকরি থাকাকালীন যে সামগ্রিক ফল তথা ব্যক্তি জীবনেরও কিছু ফল, সেটা আমি গতকাল এবং পরশু দিন দুটো এলাবোরেট অনুষ্ঠানের মাধ্যমে বলবার চেষ্টা করেছি। তার মধ্যে প্রথমটা একদম জেনারেল বলেছি, পরেরটা কিছুটা নাক্ষত্রিক এবং কিছুটা স্পিরিচুয়াল পার্সপেক্টিভে বলেছি, এবং আজকে যে অংশটা নিয়ে মুখ্যত বলবো সেটা হচ্ছে যে দ্বাদশ রাশি অর্থাৎ 12 জোডিয়াক সাইন্স আছে, তাদের উপরে বকরির ইফেক্ট কি দেবে সেটা। আলোচনা শুরুর আগে কতগুলো পয়েন্ট জাস্ট হিট করে যাচ্ছি, আপনারা একটু খেয়াল রাখবেন সেগুলো। প্রথম হচ্ছে প্রত্যেক গ্রহ প্রত্যেক বছর, অর্থাৎ যে 5টি মূলত গ্রহ আছে, 5টি মানে আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে যাই তাহলে বুধ, তারপরে শুক্র, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, এই 5টি প্ল্যানেটের প্রত্যেক বছর বকরি মার্গী অবস্থা থাকে শুক্র এবং মঙ্গল ব্যতি রেখে। বুধ যেরকম বছরে 3 বার মিনিমাম বকরি হবে, মার্গী হবে। বৃহস্পতি একবার মোটামুটি 118 থেকে 122 দিনের জন্য বকরি হবে, এবং শনি মোটামুটি 4.5 মাসের জন্য বকরি থাকবে। এটা ন্যাচারাল স্টেট, আমরা প্রায় যারা অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখি বা জানি তারা প্রায় প্রত্যেকেই জানি। মঙ্গল মোটামুটি 2.25 বছর 18 থেকে 20 মাস অন্তর বকরি হবে। এখন যেরকম মঙ্গল এবং কেতু নিয়ে আমি একটা অনুষ্ঠান অলরেডি করে রেখেছি, হয়তো আপলোড হয়ে যাবে, অঙ্গারক যুগের একদম স্পেসিফিক নিয়ে। এই যে অঙ্গারক যুগ তৈরি হবে না, এটা এখন অ্যাকচুয়ালি যতটা অ্যাক্টিভ হবে, আজ থেকে ঠিক 2026 সালের একদম এন্ডে এসে যখন মঙ্গল কর্কট রাশি ক্রস করবে এবং একদম স্লো হয়ে যাবে, সিংহের ঘরে ঢুকে বকরি হবে, তখন কেতু এবং মঙ্গলের একটা, কেতুর গণ্ডান্ত এবং মঙ্গলের সিংহতে প্রবেশ, সেরকম সময়তে একটা মিলন আছে সেখানে। তো সেটা অবশ্যই এর থেকে অনেক বেশি নেগেটিভ, কারণ তখনও স্যাটার্ন এখান থেকে 8th হাউসেই অবস্থান করবে, এবং দুটো প্ল্যানেটই প্রায় গন্ডান স্টেটে থাকবে। অ্যাকচুয়াল ডেট বলছি না, কারণ আমারও এক্স্যাক্ট ডেট জানা নেই, আমি টেন্টেটিভলি হিসেবে সাপেক্ষে আপনাদের বলে দিচ্ছি। এবং তার যে নেগেটিভ শক্তি থাকবে সেটা অনেক বেশি থাকবে, তার কারণ বৃহস্পতিও সেই সময় সিংহের ঘরের কাছাকাছি চলে আসবে। সিংহের ঘরে ঢুকে 1 ডিগ্রি মতন ঢুকে বৃহস্পতি বকরি হয়ে পুনরায় কর্কটের ঘরে ফিরবে। অ্যাকচুয়ালি 31 সালের এন্ড, প্রায় 32 সালের মার্চ পর্যন্ত বৃহস্পতি অতিচার গতিতে থাকবে। অতিচার গতি মানে বৃহস্পতি প্রত্যেক বছর অন্তত 3টি করে রুম শিফট করবে, সেটাকে অতিচার গতি বলে। বা বলতে পারেন যে যখন সে ডিরেক্ট মোশনে থাকে, সেই ডিরেক্ট মোশনে সে একাধারে প্রায় 43 থেকে 45 ডিগ্রি পর্যন্ত পথ অতিক্রম করে। উদাহরণস্বরূপে যেরকম ধরুন বৃষ রাশি থেকে, বৃষ রাশির 17 ডিগ্রি 1 মিনিট থেকে বৃহস্পতি চলা শুরু করেছে ডিরেক্ট হয়ে, সে বৃষ ক্রস করে এখন মিথুনে রয়েছে। মিথুন ক্রস করে একদম বছরের অক্টোবর মাসের 3rd উইক নাগাদ সে প্রবেশ করে যাবে, বা ভুল বলছি, নভেম্বরের একদম শুরুর দিকে সে প্রবেশ করে যাবে কর্কট রাশিতে, এবং 1 ডিগ্রির থেকে একটু কম দূরত্ব গিয়ে বকরি হয়ে পুনরায় 4th এবং 5th ডিসেম্বরের মাঝখানে সে আবার মিথুনে প্রবেশ করবে। ঠিক পরের বার যখন গতি নেবে, সম্ভবত মার্চ মাসের 9 তারিখ বৃহস্পতি ডাইরেক্ট হবে সামনের বছর, তারপরে যে গতি নেবে সেটা সে পুরো মিথুনের বাকি পার্টটা, মানে লাস্ট 10 ডিগ্রিকে ক্রস করবে, তারপরে সে কর্কটের ঘর, তার তুঙ্গস্থানকে ক্রস করে সিংহের ঘরে ঢুকবে। এরকম এই ব্যাপারটা চলতে থাকবে 32 সালের প্রায় মিড পর্যন্ত। এটাকে বৃহস্পতির অতিচার ফেজ বলে। আমি সময় হলে এর ওপর একটা
খুব ছোট্ট করে ভিডিও বলে দেবো যে অতিচার গতিতে অ্যাকচুয়াল ইম্প্যাক্টটা কি থাকে বা কতটা থাকে। আমাদের প্রসঙ্গ এর থেকে সম্পূর্ণ বিপরীত, কারণ মঙ্গলের এখানে একটা ইম্প্যাক্ট আছে খুব বড়, যেটা আমি গতকালের যখন নাক্ষত্রিক ডিভিশনের আলোচনা করেছি তখন সেটাকে আমি চেষ্টা করেছি কিছুটা এক্সপ্লেইন করার। তো মঙ্গল এখন কি থাকবে, মঙ্গল এখন সিংহের ঘরে আছে, কেতু যুক্ত আছে। 23 তারিখ মঙ্গল এবং কেতু একসাথে কনজাংক্ট হবে 23শে জুলাই, এবং সেটা বৃশ্চিক রাশির নবাংশে কনজাংক্ট হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের একদম শেষে মঙ্গল অবস্থান করবে, তারপর দিনেই মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে যাবে, এবং তার মোটামুটি 4-4.5 দিন বাদে 28শে জুলাই মঙ্গল ভার্গোতে প্রবেশ করবে লিও থেকে। ভার্গোতে মঙ্গল থাকবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। তখন থেকে শনির ওপরে, এখন যেরকম শনির ওপরে দৃষ্টি আছে মঙ্গলের অষ্টম দৃষ্টি, তখন দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টি, এবং তারপরে যখন তুলার ঘরেও পরবর্তী 46 দিনের জন্য প্রবেশ করবে, অর্থাৎ 13ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর এবং অক্টোবরের প্রায় ফ্যাগ এন্ড পর্যন্ত, সেই সময় পর্যন্ত কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি যেটা বৃষের ঘরে থাকবে তুলা রাশি থেকে, এবং শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি বৃষের ঘরে থাকবে, যেটা আমি গতকালই বলেছি আলোচনায়, আপনারা লিয়াজও করতে পারবেন বলে বারবার এই কথাটা বলছি, যে পৃথিবীর মানে হারবারিং সেক্টর হচ্ছে আমাদের টরাস, যেখানে সবকিছু আমরা জমা করি, মেটেরিয়াল দিক মুখ্যত। তো মেটেরিয়াল জমা মানে কি, আমরা অর্থ, সম্পদ, পরিবার, সম্পর্ক, মুভেবল এবং ইমুভেবল সমস্ত রকম প্রপার্টি, তথা অনেক অ্যাবস্ট্রাক্ট বস্তুও আছে যেরকম নলেজ, সেটাকে মেটেরিয়াল পারপাসে ইউজ করছি অর্থ ইনকামের জন্য, সেটাও কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। নর্মাল ফুড ফ্যামিলি ফিনান্সের ঘর, তো সেই ঘরে শনি এবং মঙ্গলের একত্রিত দৃষ্টি থাকা সেটাও ভালো নয়। তো বোঝাই যাচ্ছে প্রায় এন্ড অফ অক্টোবর পর্যন্ত কিন্তু স্যাটার্ন এবং মঙ্গলের একটা নেক টু নেক রিলেশন থেকে যাচ্ছে, এবং তারপরেও যখন বৃশ্চিকের ঘরে মঙ্গল প্রবেশ করবে তখন কিন্তু শনি 1 ডিগ্রির কাছাকাছি নেমে আসবে। তো শনির যে দশম দৃষ্টি থাকবে সেটাও বৃশ্চিকের ঘরের লাস্ট 25 ডিগ্রি থেকে ধনুর ঘরের প্রায় 10 ডিগ্রি পর্যন্ত থাকবে। তো সেটাই নিয়ম থাকে, 15 ডিগ্রি করে তার দৃষ্টির স্প্যান থাকে। তো তখনও কিন্তু মঙ্গল বৃশ্চিকের ঘরে অবস্থান করবে। তো অল ওভার দ্য বকরি পিরিয়ড শনির সাথে মঙ্গলের খুব প্রত্যক্ষ, তারপরে মাঝারি লেভেলের প্রত্যক্ষ, তারপরে পরোক্ষ একটা সম্পর্ক কিন্তু আমাদের যে নর্মাল গোচর আসপেক্টে থেকে যাচ্ছে। তো তার ফলে আমি যেটা একদম গত বছরের একদম শুরুর দিকে, শেষের দিকে বা বলেছিলাম যে বিভিন্ন রকম বাদ বিসম্বাদের মধ্যে দিয়ে পরিস্থিতি তারপরে একটা শেপ নেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 29 সাল পর্যন্ত, বা ধরুন 29 নয় 30 সাল পর্যন্ত বৃহস্পতির যে পজিশন থাকবে মোটামুটি তুলার ঘর পর্যন্ত, এবং শনি তখন প্রায় মেষ রাশি শেষের দিকে থাকবে। সেই আসপেক্টের আসা পর্যন্ত পৃথিবীতে কিন্তু বিভিন্ন রকম ছোটোখাটো স্কার্মিশ থেকে শুরু করে একটা সেমি কনফ্লিক্ট বা কনফ্লিক্ট জোন বা ডিস্টার্বিং জোন, এগুলো কিন্তু থাকবে। অর্থাৎ আমি বারবার বলেছিলাম, আপনারাও জানেন, সেটা হচ্ছে রাজার প্রধান যে জায়গা থাকে, সেটা রাজার যে বাড়ি, সেটা দেখবেন কালপুরুষের 8th হাউস। তো হিউজ ট্রান্সফরমেশনের ঘর, কারণ ওটা বৃশ্চিকের ঘর এবং মঙ্গল সেখানে নিচ থাকে। রাজা সেখানে ইমোশনালি কোনো রোল প্লে করতে পারে না। বর্তমান যুগের যেখানে যেরকম তার সাংবিধানিক বা মনার্কি ব্যবস্থা আছে, সেই অনুসারে যদি আমরা সারা পৃথিবীকে বিচার করি, তাহলে সেই অনুসারে তার 4th হাউসটা ডিস্টার্ব হয়ে রয়েছে, বৃশ্চিকের ঘরটা। তো যেহেতু ডিস্টার্ব, সে সবসময় চাইবে, মানে তার মনে ডিজায়ার তৈরি হবে, তার মান্ডেন করবে যে আমার এইটুকু অংশ আর একটু পেলে আমি বোধহয় আর একটু শান্তি পেতাম, আমার বল বৃদ্ধি হতো, আমি কিছু খনিজ সম্পদ অকুপাই করতে পারতাম। ঠিক যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা প্রথম বিশ্বযুদ্ধের আগে দেখেছেন জার্মানি এবং ফ্রান্সের মধ্যে লড়াই ছিল, ম্যাজিনো লাইনের আগে
ক্রিয়েট হওয়ার আগে পর্যন্ত ফ্রান্সের সার অঞ্চলকে নিয়ে, যেটা কয়লা সমৃদ্ধ অঞ্চল। তো দুজনেই ডিমান্ড করতো সেটা তাদের এরিয়া। তো সেরকম এইগুলো প্ল্যানেটের ইতিহাস আমি সবাইকে পড়তে বলি, কারণ কানেকশনটা বেটার হয় বলে। আপনি কাল অনুসারে সেটাকে প্ল্যানেট পোস্টিং করে সেটা বুঝতে পারবেন কোন প্ল্যানেটের ইফেক্টের জন্য বেশি হয়েছে। বিশেষত যারা লার্নার আছেন তাদের তো অবশ্যই সেটা দেখা উচিত। এবার যেটা প্রসঙ্গে ফিরি সেটা হচ্ছে গ্রহের, নর্মালি গ্রহ যখন বকরি থাকে তো গ্রহের 5 রকম অ্যাকচুয়ালি বল থাকে। হ্যাঁ, 5 টাইমস অফ বল থাকে, অ্যাকচুয়ালি 8 রকমের বল থাকে। 4 রকম তার মার্গি ফেজে বল থাকে, 4 রকম তার বকরি ফেজে বল থাকে। তো এই যে বলগুলো যে মূলত থাকে সেগুলোকে আমরা একটা ডিভিশনে ভাগ করে নিই তার ডাইমেনশনের ওপর ডিপেন্ড করে। যেরকম ধরুন আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে পারিবারিক আছে, সোশ্যাল লাইফ আছে, আমাদের কাজের জায়গার সাথে জীবন আছে, আমাদের সেলফ এমপ্লয়মেন্টের জায়গায় জীবন আছে। সেরকম যেরকম আমাদের প্রত্যেকটা জায়গায় এক এক রকম রোল প্লে করতে হয়, ঠিক সেরকমই গ্রহের পোস্টিংগত কিছু রোল আছে। তার মধ্যে সেই বলগুলোকে ভাগ করা হয়। সেই বলগুলো কি আছে না, প্রথম যেটা আছে সেটা হচ্ছে কাল বল, দিক বল, পক্ষ বল, অয়ন বল এবং চেষ্টা বল। আমি বাকিগুলোর মধ্যে এখন যাব না, তাহলে এলাবোরেট হয়ে যাবে, আবার আপনারা আমাকে পরে বলবেন যে শুধু অহেতুক আলোচনা হয়। তো এখানে চেষ্টা বলটা খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা বলের কারণই হচ্ছে মহর্ষি পরাশর যেটা বলেছেন যে চেষ্টা বল, চেষ্টা মানে কি আমাদের এন্ডেভার, আমাদের এফোর্ট। তো বড় প্ল্যানেটের এন্ডেভার বা এফোর্ট সেটা সবসময় বেশি হবে, কারণ সে বড়, তার ফোর্স অফ অ্যাট্রাকশন আমাদের উপরে, আমাদের জীবনের যে লং টার্মের যে ইম্প্যাক্ট আছে তার উপর বেশি থাকে। তো সেই কারণে তার চেষ্টা বল বৃদ্ধি পায়। চেষ্টা বল বৃদ্ধি পেলে দুরকম, ভালো মন্দ দুরকম কাজ করতে পারে। আমি উদাহরণ দিয়ে গতকালই বলেছিলাম যে মাস্টারমশাই যখন পরীক্ষা দিচ্ছেন কোনো ছাত্রছাত্রী তার সামনে চলে আসছেন, তার যখন মানসিক ইম্প্যাক্টটা যেরকম হয়, অনেক স্টুডেন্ট আছে সে হয়তো ব্যাপারটা দেখছেনই না, সে পরীক্ষা এতটাই নিমগ্ন, তার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, বরঞ্চ মাস্টারমশাইও অনেক স্যাটিসফাই হচ্ছেন যে না, যথেষ্ট কনফিডেন্সের সাথে সেই ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। আবার উল্টো ফল আছে, কেউ এসে মাস্টারমশাই এদের ফাম্বেল করে ফেলছেন, এমন নয় যে তিনি কোনো অসৎ কার্য করছেন, তার একটা মনস্তাত্ত্বিক ইম্প্যাক্ট হতে পারে। এরকম গ্রহের ক্ষেত্রেও, গ্রহের যখন বকরি হয় তার নিয়ম হচ্ছে সে তার নিজের কক্ষপথের মধ্যে পৃথিবীর কাছাকাছি উপস্থিত হয়, নিজের কক্ষপথের মধ্যে, কিন্তু সূর্য থেকে দূরবর্তী স্থানে থাকে। এটাই হচ্ছে তার বেসিক ডিফারেন্সটা তৈরি হয় সেই সময়, সান থেকে দূরে, পৃথিবীর সাপেক্ষে কাছে। তো সেই কারণে স্যাটার্ন যেটা হবে, তার চেষ্টা বল বৃদ্ধি করলে যেরকম কিছু পজিটিভ দিকও তৈরি করতে পারবে, যেরকম মার্গদর্শন করবে, নলেজ তৈরি করবে, ইনটিউশন পাওয়ার তৈরি করবে, সর্বোপরি স্পিরিচুয়াল ফোর্সকে সে প্রচুর পরিমাণে দেওয়ার চেষ্টা করবে, প্রপার গুরুর সে সাক্ষাৎ ঘটাবে। যেরকম এরকম ধরনের জায়গা তৈরি হবে, সেরকম উল্টো ফল দিতে পারে। অতিরিক্ত ফোর্স, যেহেতু সে পৃথিবীর সাপেক্ষে তুলনামূলকভাবে তার ন্যাচারাল ডিস্টেন্সের থেকে কম্পারেটিভলি একটু কাছে আসছে, সুতরাং তার যে এই ওভার ফোর্স সেটা কিন্তু আপনাকে ডিরেইলডও করতে পারে। ইট ডিপেন্ডস আপনার ছকে স্যাটার্ন কত স্ট্রং আছে, সে সেই ফোর্সকে নিতে পারছে কিনা, তার কন্টেইনার কত বড়। দিস থিংস আর টু বি কনসিডার্ড। হ্যাঁ, তো আমাদের মহর্ষি পরাশর যেটা বলেছেন, অন্যান্য মুনি ঋষিরাও বলেছেন যেটা, যে গ্রহ যখন বকরি থাকে, যেহেতু সে কাছে চলে আসে না, তো কাছে চলে আসলে কি হবে, আমরা কি বলছি যে একটা গ্রহ, মনে করুন যে শনি মেষ রাশিতে আছে, তো সকল সে নীচ আছে, আমাদের সেই ছোটবেলাকার বিদ্যে নীচ আছে। তো নীচ আছে, নীচ থাকলে নীচ মানে কি, সেই গ্রহর যে নর্মাল যে ক্ষমতা বা সে যে টাইপের ফাংশন করে অভ্যস্ত আমাদের ইন্ডিভিজুয়াল তথা সামগ্রিক জীবজগতের ওপরে, জীব এবং জড় প্রত্যেকের ওপরে যে ফাংশন করে অভ্যস্ত, তার থেকে সে কিছুটা ডিফারেন্ট ফাংশন করে, অর্থাৎ কারকতার বাইরে গিয়ে ফাংশন করার চেষ্টা করে। সে কারণে তাকে আমরা নীচ বলি। নীচ মানে কিন্তু দুর্বল নয়, এটা প্রথম বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, দুর্বলতা এটা হতে পারে
যে তার ধর্ম থেকে সে বিরুদ্ধে কাজ করছে, এটাই দুর্বলতা হতে পারে। তো সেটা আমি বলছি না, বলার চেষ্টা করছি যে মহর্ষিরা বলে গেছেন যে গ্রহ যখন বকরি হয় তখন সে যেটা করে সে কিন্তু তুঙ্গ গ্রহের ফল দেয়। আমার গুরুদেব যেভাবে বলতেন যে মনে করো একটা আলো, তার আলোটা খুব ক্ষীণ, এটা 40 পাওয়ারের বাল্ব ঘরে লাগিয়ে রেখেছে, সেই বাল্বটা খুব অল্প পরিমাণে একটা আলো সৃষ্টি করছে, পড়তে অসুবিধা হচ্ছে, কিন্তু সেই বাল্বটাকে যদি কেউ টেবিল ল্যাম্প করে নেয় তখন কিন্তু সেই 40 পাওয়ারের বাল্ব দিয়ে যথেষ্ট স্পষ্ট দেখা যাবে, অর্থাৎ তার পারপাসটা ফুলফিল হবে। তার মানে কি, ওই বাল্ব সে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তো সে কাছে চলে আসছে বলে পাওয়ারফুল হচ্ছে। সেই কারণেই মহর্ষিরা বলেছেন যে গ্রহ যখন বকরি হয় তখন সে তুঙ্গের ফল দেয়, তার কারকতার বাইরে গেলেও সেই ঘরে সে এমন কিছু ফল দেওয়ার চেষ্টা করে যেটা পজিটিভ ফল, যার মধ্যে রাইচাসনেস আছে, তো সেই জাতীয় ফল। সেই কারণে অনেক সময় নিজ গ্রহকেও বকরি থাকলে যদি তার নবাংশ দ্রেক্কান তথা D16 বা ন্যাচারাল মানে অষ্টম বর্গে যদি দেখা যায় যে তার বলবত্তা আছে, তাহলে কিন্তু সেই গ্রহকে তুঙ্গ হিসাবেও কল্পনা করা যায়। আমি বেশ কিছুদিন আগে একজন খুব বিখ্যাত সেনা প্রধানের হরোস্কোপ দেখছিলাম। আমি কোন দেশ কি দেশ বলছি না, আমি দেখছিলাম, নেটে পাওয়া যায় মাঝে মাঝে, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, সেটার অথেন্টিকেশন কতটা আছে। আমি দেখছিলাম তার স্যাটার্ন নিচ আছে, কিন্তু সে এত বিখ্যাত একজন সেনাপ্রধান এবং এত বড় বড় যুদ্ধ তিনি লিড করেছেন সেই দেশের হয়ে, এবং যথেষ্ট গৌরবোজ্জ্বল তার কৃতিত্ব জীবনে আছে। তো স্যাটার্ন যে কর্মকারক গ্রহ, সে যদি নিচ থাকে এবং যিনি মনে করুন 5 লাখ 10 লাখ ট্রুপ তার কথায় মবিলাইজ করছে, কয়েকশো কমান্ডার তার আন্ডারে কাজ করছে, তো সে কি করে ঠিক ডাইরেকশন দিতে পারে? তার মানে বুঝতে পারছেন যে গ্রহ নিচ আছে মানে সে ভুল ফল দিচ্ছে, বা আমাদের যে একটা কমন কনসেপশন আছে, ও শুক্র কন্যা রাশিতে আছে তো দরকার নেই, এটা ডায়মন্ড পরে রাখলাম, কিছু হয় না তাতে। এটা প্রথম বলি, ডায়মন্ড আপনি অন্য কোনো কজে পড়তে পারেন, ফিজিক্যাল কোনো কজে, ফিজিক্যাল কজ ছাড়া সেই জায়গায় ফাংশনও করে না, তো সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটার মানে এটা নয়। মঙ্গল গিয়ে কর্কটে আছে তার মানে নিচ আছে, তাহলে এটা করি। নিচ থাকলে গ্রহ দুর্বল হয় না, গ্রহের প্রকৃতির বাইরে সে কাজ করবার চেষ্টা করে, দ্যাট ইজ দ্য মেইন থিং। কিন্তু যখন বকরি হয়ে যায় তখন সেহেতু সে কাছাকাছি চলে আসে তার নিজের কক্ষপথের মধ্যেই পৃথিবীর সাপেক্ষে এবং সূর্য থেকে দূরবর্তী স্থানে অবস্থান করে, সেই জন্য তার ফল প্রদানের মধ্যে ইন্টেন্সিটি বাড়ে, ইন্টেন্সিটি বাড়লে সে কিছু পজিটিভ ফল দেয়। তো স্যাটার্ন যখন এখানে বকরি থাকবে, আমি আলোচনায় বলেছি, দেখবেন বিভিন্ন মাইনিং সেক্টর বা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, তেল হতে পারে, ন্যাচারাল গ্যাস হতে পারে, কোনো খনিজ নর্মাল অভ্র হতে পারে, লোহা হতে পারে, দস্তা হতে পারে, বা কোনো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল হতে পারে, কোনো ইম্পর্টেন্ট এমন কোনো মানে মেটাল হতে পারে যেটা অন্য কোনো কাজে ফার্টিলাইজারে ব্যাপক ইউটিলাইজেশন হয়, সেই জাতীয় জিনিসের প্রতি কিন্তু খোঁজ খবর বা সেগুলোর বেশি পরিমাণে পাওয়া যাবে, বা যেখানে নেই তারা চেষ্টা করবে অন্য দেশ থেকে সেগুলো আনার, সুতরাং সেই জিনিসের এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু এই সময় বাড়বে বা খোঁজও বাড়বে। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে সেই সংক্রান্ত মাটির সাথে লাগোয়া যে জিনিস আছে, রিয়েল এস্টেটের বিজনেস, বড় বড় ব্রিজ বানানো, বড় বড় রাস্তা বানানো, খুব প্রতিকূল জায়গায় কোনো নদী বা কোনো বড় খালের ওপর দিয়ে রাস্তা বানানো হচ্ছে, বা জলাশয়ের ওপর দিয়ে, হ্যাঁ এইরকম ধরনের, বা বর্ষাকাল থাকবে পুরোটা, অন্তত ভারতবর্ষের মেন রিজনে, ভারতবর্ষে কনসেন্ট্রেট করে বলছি, তো তার ফলে এই বিল্ডিংগুলো একটুখানি স্লো হবে, কিন্তু তবুও দেখবেন খুব মেজর ইনিশিয়েটিভ নেওয়া হতে পারে, কোনো মেজর জায়গায় কোনো রেলপথ বিস্তার, অর্থাৎ ফান্ডামেন্টাল এবং কোর ওয়ার্ক যেগুলোতে হেভি মবিলাইজেশন লাগে, কোনো ধাতব পদার্থ, মানুষ, সম্পদ, অর্থ, লোকবল, সেই রকম জায়গায় কিন্তু এই আপগ্রেডেশন হবে। ডিফেন্স প্রোডাকশনের ক্ষেত্রে ব্যাপক আপগ্রেডেশন পরবর্তী 6 মাসের মধ্যে দেখতে পাবেন, তো এগুলো ভিজুয়ালাইজ হবে। এবার আমি ন্যাচারাল আলোচনায় চলে যাচ্ছি আর কি।
মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন শনি আপনার 12th হাউসে বকরি হচ্ছে। তো আপনাদের একটা ন্যাচারাল কনসেপশন আছে বকরি হলে প্ল্যানেট আগের ঘরের ফল দেয়। বাজার চলতি বেশ কিছু পুস্তকে আমি এরকম কিছু দেখেছি। আগের ঘরের ফল তখনই দেয় যদি সে আগের ঘরের নবাংশকে কোনোভাবে টাচ করতে পারে, বা সেই ঘরের কাছাকাছি মোটামুটি 2 ডিগ্রির মধ্যে প্রবেশ করতে পারে। তো সেই প্রবেশ কিন্তু হবে অক্টোবর মাসে গিয়ে। তো সেক্ষেত্রে, এবং সেটাও একদম কুম্ভের শেষের দিকের ফল। তো সেদিক থেকে সেটা মিথুন রাশির নবাংশ, কুম্ভের শেষের যে পার্টটা, মানে আমাদের বৃহস্পতির নক্ষত্রের 3য় চরণ। তো সেই হিসাবে এক্ষেত্রে যে আগের ঘরের খুব বিরাট একটা ফল দিয়ে দিতে পারবে, অন্তত প্রাথমিক ক্ষেত্রে তো সম্ভবই নয়। তবে যেহেতু আপনাদের অ্যাসেন্ডেন্টের লর্ডের সাথে স্যাটার্নের কানেকশন হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং তার সাথে ন্যাচারাল যে তার থেকে যে প্রফিট আসে, বোথ আর বিং কানেক্টেড। তো কর্মফলও এর সাথে যুক্ত আছে, তো দ্বাদশভাবে রয়েছে। তো আপনারা যেটা করবেন, দুটো জিনিস থেকে পজিটিভ ফল পাবেন। যারা মনে করছেন যে কাজ বা কর্ম শিফটিং করতে চান, ডোমেইন শিফট করতে চান, বা মনে করছেন যে চাকরি করছি সাইডে আমি কিছু ব্যবসা করি, বা উল্টোটাও হতে পারে, বা চাকরি ছেড়ে আমি ব্যবসা করি। দেখুন, কোনো কিছু ছাড়ার আগে ছকটা ভালো করে দেখিয়ে নেবেন কি স্টেটে আছে। যদি সেটা আপনাকে আপনার ছক প্রিভেইল করে তবেই আপনি সেটা করবেন, নচেত আমি বলবো যে ইন অ্যাডিশন টু দ্যাট আপনি করুন। বাট যদি খারাপ দশায় থাকে তাহলে লোন নিয়ে কোনো কিছু করবার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু বিশেষত খারাপ দশার যদি মাঝামাঝি সেক্টরে, মনে করুন রাহুর দশায় আছেন, বর্তমানে আপনার রাহুর সাথে কেতুর অন্তর্দশা চলছে, এইরকম ফেজে আছেন, বা রাহুর সাথে শুক্রের অন্তর্দশার প্রাথমিক দিকে আছেন, করবেন না। তাহলে কিন্তু আপনি জড়িয়ে যাবেন, বা একদম আপনাকে কেউ সঠিক পরামর্শ দিয়েছে যে না আপনার করা উচিত ছকে, তবেই আপনি কিন্তু প্রসিড করতে পারেন, না হলে কনজারভেটিভ থাকাই ভালো। তো চাকরি বা চাকরির ডোমেইন চেঞ্জ বা সেক্টর চেঞ্জ সেইগুলো যদি করেন তাহলে অবশ্যই 12ই অক্টোবরের পর করবেন, এবং চেষ্টা করবেন সেপ্টেম্বর মাসটাকে ফুল ইউটিলাইজ করা। যেরকম স্টেট থাক সেপ্টেম্বর মাস, কারণ সেপ্টেম্বর মাসে মঙ্গলের পোস্টিং আপনার জন্য বেটার থাকবে, বিশেষত মিড অফ সেপ্টেম্বর। তারপরেও বেটার থাকবে, তুলার ঘরে শুক্রের ঘরে ঢুকবে, শুক্রও তখন নেমে আসবে প্রায় রবির ঘর পর্যন্ত এবং কন্যার ঘরের কাছাকাছি। তো সেদিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই বেটার ফল প্রদান করবে। আচ্ছা, ফরেন রিলেটেড যদি কোনো কাজ করেন, মনে করুন বিদেশে থাকেন বা বিদেশে কাজের চেষ্টা করছেন, তো সেই সংক্রান্ত এন্ডেভার বা কাগজপত্র সেই রিগার্ডিং কিন্তু আপনারা চেষ্টা চরিত্র করতে পারেন ইন্ডিভিজুয়াল স্তরে। বাট প্রাথমিক ক্ষেত্রে বুধ যতদিন বকরি থাকবে 11ই অগস্ট অবধি, ততদিন পর্যন্ত কিন্তু যে কাজের ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হবে না, অসম্ভব স্ট্রং হরোস্কোপ না হলে। আপনাদের ক্ষেত্রে বলছি, মাঝারি লেভেলের যে হরোস্কোপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেশন হওয়ার চান্স কম। সুতরাং হতোদ্যম হবেন না, 12ই অগস্টের পর পর্যন্ত সময়টাকে তখন ইউটিলাইজ করবেন। শনি তো বকরি থাকবে 28শে নভেম্বর পর্যন্ত। এবং ফরেন রিলেটেড কাজ এগুলোকে খেয়াল রাখবেন। এক্সপেন্ডিচার থেকে খুব সাবধান থাকবেন, এটা কিন্তু প্রথম বলছি। এক্সপেন্ডিচার এবং ইলিসিট রিলেশন, দেখুন ইলিসিট রিলেশনটা আমি যেটা বলছি সেটা আমি সামাজিক প্রেক্ষাপটের সাপেক্ষে বলছি, আমি কোনো আইনত প্রেক্ষাপটের সাপেক্ষে এসব কথা বলছি না। যেটা আমাদের নর্মাল সমাজ মাধ্যমে মনে হতে পারে যে জীবনে জটিলতা তৈরি করতে পারে, কনভেনশনাল লাইফে আপনি যদি তার ঊর্ধ্বে যেতে পারেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কনভেনশনাল লাইফে জীবনকে জটিল, দুটো জিনিস একসাথে মানবেন নাই বলে। যদি কনভেনশনাল লাইফ মানেন তাহলে জটিলতা থেকে নিজেকে বাইরে রাখার চেষ্টা করবেন প্লিজ, নাহলে কিন্তু সেটা আপনাকে ক্ষতি করতে পারে। খারাপ দশায় থাকলে, দুর্বল দশায় থাকলে, মার্কেশ দশায় থাকলে অবশ্যই ক্ষতি করতে পারে। যাদের বয়স মোটামুটি 49-এর উপরে আছে তারা বোথ দ্য কিডনিজ এবং প্রস্টেটের দিকে নজর রাখবেন। কোমরের হাড়, ফিমেল হলে ইলিয়াম ইসচিয়াম এবং কোমরের হাড়ের দিকে, ওয়েস্টের হাড় এবং হাঁটু পর্যন্ত অর্থোপেডিক পোর্শন, লিগামেন্টস, সেগুলোর দিকে নজর রাখবেন। এবং শরীরে ইউরিক অ্যাসিড
এবং অন্যান্য এন্ডোক্রিন গ্ল্যান্ডসের দিকেও নজর রাখবেন, ব্লাড প্রেশারের দিকেও নজর রাখবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন স্যাটার্ন আপনাদের ক্ষেত্রে 9th এবং 10th হাউসের লর্ড, সে ভাগ্যপতি এবং কর্মপতি দুজন, সে আপনার 11th হাউসে বকরি হচ্ছে, মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে। মঙ্গল আপনার একাধারে 7th এবং 12th হাউসের লর্ড, তার চতুর্থ স্থান দিয়ে গোচর করা এবং সেই অবস্থায় তার অষ্টম দৃষ্টি আপনার ফেট মানে ভাগ্যপতি এবং কর্মপতির ওপরে পড়া, সেটা কিন্তু খুব ভালো ব্যাপার নয়। এবং মঙ্গল যখন কন্যার ঘরে যাবে সেটাও নয়। নর্মালি শনির তৃতীয় দৃষ্টি আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে রয়েছে, তো তার ফলে এমনি আমি বারবার বলেছি আপনাদের যে স্যাটার্ন যেখানে দৃষ্টি দেয় সেই অংশকে সে শ্রিঙ্ক করে, কমিয়ে দেয়। তো সেই ব্যাপারটাকে আপনাকে সবসময় মাথায় রেখে এগোতে হবে, কারোর বার্থ চার্ট থেকেও সেটা দেখে নিতে পারেন। বিষয় হচ্ছে স্যাটার্ন যদি দশায় না থাকে এবং বয়সে দশায় না থাকে, তাহলে কিন্তু সে বেটার ফল দেওয়ার মতন জায়গায় এ সময় আসতে পারবে না। তার ফলে আপনার ইনকামের জায়গা, আপনার কাজের জায়গায় আপনার বস আছেন যিনি, বা আপনার যারা কলিগস আছেন তাদের সাথে কিন্তু বেশ কিছু জায়গায় আপনার মতানৈক্য তৈরি হতে পারে। আপনার ছকের গ্র্যাভিটি, ছকের দশা, পামের অবস্থা, এই সব কিছু মিলিয়ে তথা মান্ডেনের সিচুয়েশন, আপনার বাস্তু সিচুয়েশন, এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে কিছুটা পুয়ার রেজাল্ট এ সময় দেবে। স্পেশালি ইনকাম সোর্সের ক্ষেত্রে অনেকগুলো হিন্ডারেন্স তৈরি করবে, বাধা তৈরি করবে বেশ কিছু। সেই বাধাগুলো কাটবে আপনার ছকের স্ট্রেংথের উপরে। বাধাগুলো কিন্তু ন্যাচারাল আসবে, বারবার বললাম গ্র্যাভিটি যদি বেশি থাকে তাহলে ও কাটিয়ে দেবে, না হলে কিছু বাধা আসবে বা একটু দেরি করে আসবে ব্যাপারগুলো, আর কিছু নয়। নাম্বার 2 হচ্ছে নিজের হেলথের দিকে। দেখুন 4th হাউসের 12th হাউসের লর্ড, 7th হাউসের লর্ড, এই দুটো বিপরীত ধর্মী ইম্প্যাক্ট দেওয়া গ্রহ, তাও মঙ্গলের মতো প্ল্যানেট, যে একদম সাডেন ইফেক্ট দেওয়ার জন্য অগ্নিকারক, অগ্নিতত্ত্বের কারক এবং অনিয়ন্ত্রিত অগ্নিতত্ত্বের কারক। বর্তমানে সে কেতুযুক্ত হয়ে বসে আছে 28শে জুলাই পর্যন্ত। তার ফলে হেলথের দিকে, স্পেশালি যাদের মধ্যে পিত্তদোষ আছে, অতিরিক্ত খেয়ে নেওয়া, অতিরিক্ত প্রাণীজ প্রোটিন বা যা পাচ্ছে খাচ্ছে আর কি, যেরকমভাবে, হ্যাঁ, খাবারের কোনো সময়সীমা নেই, কোনো দুপুরের খাবার সে সন্ধেবেলা খাচ্ছে, রাতের খাবার মধ্যরাতে খাচ্ছে, এরকম যদি জীবনযাত্রা হয় তাহলে কিন্তু খুব মুশকিল। শরীরের সমস্ত প্যারামিটারের ক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মালিটি আসবে, ন্যাচারালি আসবে, এটার জন্য মানে অ্যাস্ট্রোলজির দরকার হয় না, এমনিও আসবে। কারণ এই সময় কিন্তু প্রথম কথা হচ্ছে ও আপনাকে ট্রেন্ড তৈরি করবে, আপনাকে ডিরেইল করবার চেষ্টা করবে। এই সময় প্রথম ডিরেইল করবে এবং তারপরে আপনার মধ্যে সেই ইফেক্টগুলোকে সে তৈরি করবে, সেটা থেকেও সাবধান থাকবেন। পরিবারের শান্তি সেটা যেন বজায় থাকে, তার কারণ শনির দশম দৃষ্টি কিন্তু আপনার 8th হাউসে রয়েছে। তো সেটা আপনার যে স্পাউস রয়েছে তার সাথে সম্পর্কের ক্ষেত্রে বা তার সাথে যে দিন নামচা যে কথাবার্তা পারিবারিক যে সমস্ত হয় সেগুলোর ক্ষেত্রে যতটা সম্ভব বিনয়শীল, কথার মধ্যে যেন বাঁধন, বিলোদা বেল্ট কথাবার্তা না বলা, এগুলো কিন্তু মেনটেন করবেন। আমার গুরুদেব একটা কথা বলতেন যে একটা মানুষের সাথে যদি 1 মিনিট কথা বলা যায় তাহলে তার পেডিগ্রি বোঝা যায়, তিনি কোথা থেকে উঠে এসছেন। এবার তার দর্শন অনেক উচ্চ ছিল, তিনি বুঝতে পারতেন। কিন্তু নর্মালিও আমরাও আমাদের সামান্য দর্শন দিয়েও বুঝি একটা মানুষের সাথে 5 মিনিট কথা বললে, 1 ঘন্টা কথা বললে তার প্রকৃতি, তার নেচার সম্পর্কে আমাদের একটা ইনটিউশন তৈরি হয়ে যায়। বা কিছু কিছু ক্ষেত্রে 2-5টা কথা বললেও বোঝা যায়। আমি এই কথাগুলো এই কারণে বলছি, আপনার মুখ দিয়ে কিন্তু এ সময় কথা বলাবে, খারাপ কথা, আপনার স্পাউসের সাথে বা স্পাউসের ফ্যামিলির সাথে, ইনলজের সাথে, পুরুষ মহিলা নির্বিশেষে। তার ফলে গৃহশান্তি নষ্ট হবে। এমনি 4th হাউসে কেতু বসে রয়েছে এবং সে মোটামুটি 20 তারিখ থেকে 20 জুলাই থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চলে আসবে। আমি একটা অনুষ্ঠান করেছি, এই সেগমেন্টটাকে বলেছি যে অ্যাজ এ হোল একটানা রিভিল করতে, তারপরে কেতুর অনুষ্ঠান বা মঙ্গলের সাথে কেতুর অনুষ্ঠান সেগুলো, বা শুধু কেতুর অনুষ্ঠানগুলো দিতে। তো 20 তারিখের পর থেকেও আপনার লগ্নপতি তথা আপনার ষষ্ঠপতির নক্ষত্রে আসবে।
তো নর্মালি লগ্নপতি ষষ্ঠপতি যদি একই গ্রহ হয় আপনি কিন্তু বিবাদ বিসম্বাদের মধ্যে দিয়ে শান্তি চাইবেন। আর শুক্রর বিবাদ বিসম্বাদ কিন্তু অনেকটা ইগোইস্টিক হয়, এখানে লজিকটা খুব কম কাজ করে, এবং চন্দ্রের সেটা তুঙ্গস্থান, তাহলে বুঝতেই পারছেন যে লজিক ওখানে লজিকের থেকে অনেক বেশি ইমোশন, প্যাশন এগুলো কাজ করে যায়। তো সেই কারণে চেষ্টা করবেন প্রথম কথা বিতর্কিত কথা নাই বলা পরিবারের মধ্যে। স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বিশেষত মিডল অ্যাবডোমেন থেকে লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত যত ডাইজেশনের অর্গান আছে তথা অন্যান্য যে সমস্ত অর্গান আছে সেগুলোর ক্ষেত্রেও। যাদের ইউরিন ইনফেকশন, ইউরিনারি ব্লাডারে প্রবলেম, প্রস্টেটে প্রবলেম, তারাও কিন্তু নজর দেবেন। স্কিনের দিকে নজর দেবেন, যাদের ইনক্রিজিং আইজের ক্ষেত্রে পাওয়ার আছে, যাদের এই কপাল পোর্শন বা মাথার এই প্যারাইটাল পোর্শনে এরকম জায়গাতে যদি পেইন হয়, কোনো রকম সাইনাসের সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। থ্রোটে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেবেন। এক্সপেন্ডিচার বুঝে করবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 8th এবং 9th হাউসের লর্ড স্যাটার্ন সে আপনার 10th হাউসে বসে বকরি হতে চলেছে, ফার্স্ট ফেজ অফ বকরি। তো বকরি প্ল্যানেটের আমি বারবার একটু আগে বললাম, তার আগের দুটো অনুষ্ঠানেও বলেছি যে তার এন্ডেভার বা এফোর্ট ফোর্স যেটা আছে, চেষ্টা বল যেটা আছে, সেটা অধিক পরিমাণে বেড়ে যায়। তা আপনাদের ক্ষেত্রে 8th হাউস মানে দ্য হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি সোর্স, এটা মঙ্গলের তুঙ্গস্থান। তো উইল ফোর্স, আমাদের কনভিকশন, কারেজ, সেটাকে রিপ্রেজেন্ট করছে। বা আপনাদের কোনো একটা কাজ, সেই কাজটাকে আমাদের চিন্তাকে যদি আমরা কার্যে রূপান্তরিত না করতে পারি, তাহলে সেই চিন্তাটা, সেটা মেটেরিয়াল হোক বা স্পিরিচুয়াল হোক, সেই চিন্তাটার কিন্তু কোনো সারবত্তা থাকে না। তো সেই জায়গাটাতে কিন্তু আপনাদের সেই চিন্তাকে কার্যকরী করবার ক্ষেত্রে এখানে স্যাটার্ন খুব বেটার ফল দেবে। বিশেষত এই যে বকরি ফেজটা থাকবে, এটা কিন্তু খুব বড় রকম একটা চেঞ্জিং ফেজের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে, যেটাকে আমরা বলি পরিবর্তন যোগ। তার কারণ স্যাটার্নের 3য় দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে রয়েছে এবং স্যাটার্নের 7ম দৃষ্টি আপনার 4th হাউসে রয়েছে। তো 4th হাউসের দৃষ্টি এবং মঙ্গলের মুভমেন্টও সেদিকে আছে। 20 তারিখের পর থেকে মঙ্গল কিন্তু প্রায় 25-26 ডিগ্রিতে চলে আসবে 20 জুলাইয়ের পর থেকে। তো সে কন্যা রাশিতে ঢুকবে, আপনার 4th হাউস, আপনার নিজের রাশির নিজের আরেকটি ঘর, মূল ত্রিকোণ এবং এক্সল্টেড স্টেট সেটি। এবং সর্বোপরি সেখান থেকে 10th হাউস আপনার অ্যাসেন্ডেন্ট, তার ফলে আপনাকে আপনার স্থান থেকে বিচ্যুত করবার জন্য আপনার মনের মধ্যে বা আপনার পরিস্থিতির মধ্যে সেই উপাদান তৈরি হবে। এবার দশা বা ছকের যদি গ্র্যাভিটি সেই লেভেলে না থাকে, তাহলে সেটা কিছুটা ফোর্সফুল হবে, ধাক্কা মেরে সরানো। মনে করুন আপনি একটা ট্রান্সফার এক্সপেক্ট করছেন না, কিন্তু হলো, তো ইউ আর ফোর্স টু গো ওভার দেয়ার। তো সেটা এক ধরনের। আরেকটা হচ্ছে আপনি চাইছেন এবং আসতে চাইছেন, সেটা দূরবর্তী হোক, পার্শ্ববর্তী হোক, সেটা উইলিং, সেটা যদি ছকের সেই স্টেটাস থাকে তাহলে নিয়ে যাবে, কিন্তু পরিস্থিতি কিন্তু তৈরি করবে। বকরি গ্রহের কিন্তু ফোর্স অনেক বেশি থাকে, এটা একাধিকবার এক কথা বলে যাচ্ছি। তো সে কিন্তু সেটাকে, এবং শনির মতন প্ল্যানেট, সে কিন্তু নেক অ্যান্ড ক্রপ কাজ করিয়ে নেয়, যেভাবে হোক সে যেভাবে থাকে। তবে দ্বাদশের দৃষ্টি যেটা আছে না, সেটার একটা ভালো দিক আছে, সেটা যেরকম দূরবর্তী স্থানে ট্রাভেল, সেটা এডুকেশন হোক, ফ্যামিলির জন্য হোক, ফ্যামিলির কোনো রিসোর্সের জন্য হোক, সেটাকেও যেরকম দেখাচ্ছে। শরীরের বেশ কিছু অর্গান, বিশেষত ধরুন প্যানক্রিয়াস, লিভার, তার সাথে কিডনিজ, হ্যাঁ, এইরকম জায়গায় বা লাংস পোর্শনে, এরকম জায়গায় যদি কোনো ক্রনিক বা জটিল রোগ থাকে, তার যদি নিরাময়যোগ্য কোনো ঔষধ বা কোনো রকম হিলার যদি থাকেন, নিশ্চয়ই আছেন, ডাক্তারবাবুরা আছেন, সেটা কিন্তু একদম প্রপার মেডিকেশনের সময় হবে, যেটা আপনাকে সেই রোগ থেকে কিন্তু সে বের করতে পুরো দমে সাহায্য করবে এই সময়। এটা পজিটিভ জায়গা আছে। আর আপনার 10th দৃষ্টি কিন্তু 7th হাউস এবং 6th হাউস মিলিয়ে পড়ছে। আমি মিথুনকে বারবার বলেছি, আপনার 6th হাউস আপনার 2nd হাউসের
নিচ স্থান, সেকেন্ড হাউসের পঞ্চম ঘরে এসে নিচ হয়। তো জীবনে প্রয়োজন না পড়লে কখনো লোন করবেন না, খারাপ দশায় তো অবশ্যই করবেন না। তো সেই ঘর এবং সিক্সথ এবং সেভেন্থের কম্বিনেশনে স্যাটার্নের কিন্তু দৃষ্টি থাকবে। তো যদি সেরকম কোনো প্রয়োজন না থাকে তাহলে লোনের মধ্যে যাবেন না, ফরওয়ার্ড মোশনেই যাবেন। এবং স্পাউসের সাথে যদি কোনো ব্যাপারে কোনো আর্গুমেন্টেটিভ স্টেট তৈরি হয়, কারণ বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্র এবং আমাদের ধনুর মূলা নক্ষত্র, এই দুটোই কিন্তু আর্গুমেন্টেটিভ নেচার তৈরি করে মানুষের ক্ষেত্রে এবং লজিকও কিছুটা দেয়। তো যতই হোক সেটা চেষ্টা করবেন ঘরের মধ্যে যেন শান্তি বজায় রেখে লজিকটা থাকে, ঠিক আছে? তো সেটা বেসিক জায়গা, এবং সেটা যাতে মানে আপনাদের সন্তানদের উপরে কোনোভাবে ইম্প্যাক্ট না পড়ে, কারণ শুক্রের অবস্থান এখন যেখানে থাকবে, অ্যাসেন্ডেন্টেও সে প্রথম দিকে গোচর করবে 26 তারিখের পর থেকে জুলাই মাসে, সে কিন্তু সন্তানদের জন্য বেটার আছে। এমন কোনো ভুল পদক্ষেপ বা জেদ বা ইগোর জন্য এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা সন্তানদের ভবিষ্যতের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, কারণ ফিফথ হাউসে কিন্তু রাহুরও দৃষ্টি আছে, মঙ্গলেরও দৃষ্টি আছে, এবং সেই শুক্রের যে স্থান, সেই শুক্র আপনার অ্যাসেন্ডেন্টে বসে আছে। ফলে আপনার পার্সোনালিটি কিন্তু মানে একটা বড় পরিমাণে সন্তানদের উপরে থাকবে, এবং সেই শুক্র থেকে 10th হাউসে শনি বক্রী হবে। তো তার ফলে আপনার কোড অফ কন্ডাক্ট বা আপনার বিহেভিয়ারাল অ্যাটিটিউড কিন্তু আপনার সন্তানদের উপরে ভীষণভাবে এই সময় ইম্প্যাক্টেড হবে, সেই ব্যাপারে সাবধান থাকবেন। শরীরের ক্ষেত্রে বলবো লাংসের পোর্শন, আপার হার্টের পোর্শন এবং অর্থোপেডিক পোর্শনে স্পেশালি পিঠ কোমর অংশকে যত্ন নেবেন। আর পায়ের ফিট অংশে যদি কোনো সমস্যা দেখেন বা বোন ম্যারোতে কোনো প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 7th এবং 8th হাউসের লর্ড 9th হাউসে বকরি হচ্ছে। আপনাদের রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল আপনার সেকেন্ড হাউসে কেতু যুক্ত হয়ে অবস্থান করছে। রাহু কেতু যথাক্রমে 2nd এবং 8th হাউসে অবস্থান করছে, এবং রবিও কিন্তু এই মাসের এই মাস মানে পরের মাসের আর কি 16 তারিখ থেকে 16ই জুলাই থেকে আপনার অ্যাসেন্ডেন্টে প্রবেশ করছে। তো এই গোচরের ওপরে আমরা প্রাথমিক আলোচনাটা শুরু করব। প্রথম যেটা নজর দেবেন সেটা হচ্ছে আপনার হেলথ সেক্টরে। বকরি হওয়ার 6-7 দিন আগে থেকে 7 তারিখ থেকে একদম অগস্ট মাসে 7-8 তারিখ পর্যন্ত হেলথ সেক্টরে কোন কোন সেক্টরে, প্রথম হচ্ছে হার্ট এবং চেস্ট, মানে আপনার হার্টের অংশ তথা শ্বাসযন্ত্র লাংসের অংশ পার্ট, এবং আপার থ্রোট পোর্শন, লোয়ার থ্রোট, আপার চেস্ট পোর্শন, এই অংশেকেও নজর দেবেন, খুব বেশি পরিমাণে নজর দেবেন। যাদের লিভারে ক্রনিক প্রবলেম আছে, দীর্ঘদিন ধরে তারা আক্রান্ত, ওষুধ খাচ্ছেন, তারা কিন্তু ভীষণভাবে চেষ্টা করবেন যে এই সময়টা যতটা রকম সতর্কতা অবলম্বন করা যায়, ডাক্তারবাবু যেভাবে বলেছেন একদম টু দ্য লেটার্স সেটা মেনে চলার দিকে। নাম্বার 3 হচ্ছে যাদের ক্ষেত্রে ব্লাড সুগার অন্তত 10 বছর ধরে আছে, 10 ইয়ার্স, তারা কিন্তু এই সময়টাকে মানে শনির পুরো বকরি ফেজটাকে, এবং বকরি ছাড়ার পরেও আমি বলেছি ডিসেম্বর মাসের মোটামুটি 18-19 তারিখ পর্যন্ত আপনি কশাস থাকবেন, রেগুলার আপনি চেক আপের দিকে থাকবেন যেরকমভাবে আপনি থাকেন, বা কোনো রকম অতিরিক্ত রিস্কফুল কাজ করবেন না, কোনো কিছু হঠাৎ করে শুরু করা। রাহু আছে, তো আপনার রাহু বা কেতু একই ব্যাপার, সে 2nd 8th কম্বিনেশনে রয়েছে, তো সে আপনাকে হঠাৎ করে কিছু ব্যাপারে প্রলোভন দেখাতে পারে, এবং আপনি সেই প্রলোভনে অবশ্যই সেই দশা অন্তর্দশা ছকেশি প্যারামিটার হবে, সেটা সবার ক্ষেত্রে নয়, বাট আমি কমনভাবে বলছি সেরকম একটা দেখাতে পারে, এবং আপনি সেদিকে কিন্তু মায়ার বলে আপনি চলে যেতে পারেন। ভেরি কেয়ারফুল। বৃহস্পতি আপনার দ্বাদশে রয়েছে, বৃহস্পতি আপনার অ্যাসেন্ডেন্টে ঢুকতে অনেক সময় নেবে, এখনও অক্টোবর মাসের প্রায় শেষের দিকে গিয়ে, সুতরাং কেয়ারফুল থাকবেন। বৃহস্পতি আপনার 6th হাউসেরও লর্ড, এক্ষেত্রে একটা বিপরীত রাজযোগ তৈরি করছে, কিন্তু 9th হাউসেরও লর্ড, যে ঘরে শনি বকরি হচ্ছে সেই ঘরের ডিসপোজিটারও কিন্তু বৃহস্পতি, সে আপনার 12th হাউসে রয়েছে।
সুতরাং হেলথের দিক থেকে আপনি যদি এখন মনে করুন চন্দ্রের দশায় আছেন, রবির দশায় আছেন, শুক্রের দশার শেষের দিকে আছেন, বুধের সাথে চন্দ্র বা রবি বা শুক্রের দশায় অন্তর্দশায় আছেন আর কি, তাহলে কেয়ারফুল। রাহু কেতুর দশার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সেটার ক্ষেত্রে তো অলমোস্ট নেগেটিভিটি পুরোটাই থেকে যাচ্ছে। আপনার যদি দুটো গ্রহণের মধ্যেখানে কখনো জন্ম হয়, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনি এই সময়টা সাবধানে থাকবার চেষ্টা করবেন ফিজিক্যাল পার্সপেক্টিভে। ন্যাচারালি ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু বেশ কিছু ব্লকেজ আপনাকে তৈরি করে দেবে। দশা খুব ভালো থাকলে সেই ব্লকেজকে কাটাতে পারবেন, না হলে কিন্তু ক্যাপিটাল ব্রেকডাউন হবে আপনার এই সময়। সেটা কিন্তু হেলথের জন্য হতে পারে, পুরনো কোনো ধার দেনা মেটানোর জন্য হতে পারে, বা হঠাৎ করে অগ্রপশ্চাৎ চিন্তা না করে আপনি যদি কোথাও কোনো বিনিয়োগ করে ফেলেন, তাহলে প্রাথমিক ক্ষেত্রে কিন্তু সেই বিনিয়োগের জন্য আপনাকে বেশ কিছু অর্থ হয় আপনাকে ডেট করতে হবে, অথবা আপনার ক্যাপিটাল ব্রেকডাউন করতে হবে। বোথ আর পসিবল। বয়স যদি 67 বছরের বেশি হয়, তাহলে আমি বলবো যা করবেন অগ্রপশ্চাৎ চিন্তা করে। 67 বছর মানে অনেক বুদ্ধি আপনি সঞ্চয় করেছেন, মানে অভিজ্ঞতা, তার নিরিখে বা তেমন হলে কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শে তারপরে আপনি করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। হেলথ এবং ফাইন্যান্সিয়াল মানে মানিটারি ফ্লো কিন্তু আসবে, কিন্তু সেটা কনস্ট্যান্টলি আসবে না, কারণ ওর ফ্লো কিন্তু 8th হাউসের দিকে আছে। তো সাডেন কিছু মানি ফ্লো আসতে পারে, বাট ইট ডিপেন্ডস অন দ্য স্টেটাস অফ ইউর হরোস্কোপ। সেটা যদি বেটার থাকে তাহলে বেটার, না হলে বেটার নয়। নাম্বার 3 হচ্ছে স্পাউসের সাথেও সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। বিশেষত আপনি যদি পুরুষ হন, তাহলে কিন্তু বেশি রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে কিন্তু স্ত্রীর সাথে কোনো ব্যাপারে মনোমালিন্য বা পুরনো কোনো কথাকে টেনে এনে সেই কথা নিয়ে হঠাৎ করে হয়তো 20 বছর আগে ঘটেছে, তাই সেটাকে নিয়ে পুনরায় দ্বন্দ্ব তৈরি করা, সেই রকম সিচুয়েশন তৈরি হতে পারে। যদি একের বেশি সন্তান থাকে আপনার, তাহলে প্রথম সন্তানের সাথে অত্যন্ত একটা ত্রুটিপূর্ণ বা অত্যন্ত একটা বিভেদমূলক সম্পর্ক এ সময় তৈরি হতে পারে, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো না। আমি বারবার বলেছি আপনাদের ক্ষেত্রে কিন্তু, কর্কটের ক্ষেত্রে সন্তানকে প্রায়োরিটাইজ করবেন সব সময়, নাহলে কিন্তু একটা সময় আপনি সম্পূর্ণ একা হয়ে যাবেন। খারাপ দশা থাকলে কিন্তু ফুললি, মানুষের যখন রক্তের জোর থাকে, মানুষ তখন তার ভবিষ্যতের কথা চিন্তা করে না, কিন্তু আগে দূরের চিন্তাটা করতে হয়। তো সেটা অবশ্যই করবেন। মিত্র যারা, ভাই বোন যারা আছে, তাদের সাথে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। এই সময়টা কিন্তু ভালো খারাপের মধ্যে দিয়ে চলবে। কিছু অপরচুনিটি অবশ্যই আপনাকে দেবে, কিন্তু সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন, ফিনান্সকে ধরে রাখার চেষ্টা করবেন কোনোভাবে। শারীরিক সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নেবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th এবং 7th হাউসের লর্ড সে আপনার 8th হাউসে রয়েছে, তো একটা ন্যাচারাল বিপরীত রাজযোগ এখানে তৈরি হয়ে রয়েছে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে বিপরীত রাজযোগের ফল পাওয়ার জন্য এরকম তো নয় যে সমস্ত অন্যান্য প্ল্যানেটেরও কিন্তু কর্মকুশলতা বা তাদের কারকতার পূর্ণভাবে প্রয়োজন। আপনারা এই মুহূর্তে রাহু কেতুর জাংচারের মধ্যে রয়েছেন, এবং মঙ্গল কেতু, মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট, 4th এবং 9th হাউসের লর্ড, সে কেতুযুক্ত হয়ে মানে ম্যালেফিক হয়ে রয়েছে, এবং সেটা জুলাই মাসের মোটামুটি 8-10 তারিখের পর থেকে আপনারা ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারবেন জায়গাটা আস্তে আস্তে গন্ডগোল হবে। সামগ্রিক পরিস্থিতির মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি করবে। মানুষের টেম্পারমেন্ট বলুন, মানুষের, আমি যখন সিংহের কথা বলছি তার মানে আমি সোলের কথা বলছি, তো সোল বিং কভার্ড বাই সাম মেটেরিয়াল, যেটা সোল না দেখতে পেলে কি হবে। সূর্য, সূর্য আমরা সোলকে রিপ্রেজেন্ট করি, তো সে লাইট, তো সে যদি ঢাকা হয়ে যায় কোনোভাবে, সেই ঘরে মঙ্গলের মতো প্ল্যানেট, মঙ্গল তার রাজ্যকারী প্ল্যানেট, তার সেনাপতি, সে সেখানে রাহু যুক্ত হয়ে যাচ্ছে এবং লগ্নপতিও দ্বাদশে ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু লট অফ অবস্ট্যাকলস উইল বি ক্রিয়েটেড। হ্যাঁ, খুব ভালো দশায় না থাকলে কিন্তু আপনাকে অ্যাপারচার প্রায় দেবে না বললেই চলে। ফাইন্যান্সিয়াল জায়গায় বেশ ব্লকেজ তৈরি করবে। আমি ফাইন্যান্সিয়াল জায়গার ব্লকেজের থেকেও বেশি আপনাদের গুরুত্ব দিতে বলবো, সেটা হচ্ছে আপনি যেখানে কাজ করেন, চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন, যাই করুন,
আপনি চেষ্টা করবেন সেখানের পরিবেশ যেন কোনোভাবে আপনার হাতের বাইরে না যায়। যদি হাতের বাইরে কোনোভাবে যায় তাহলে যেন সেই শক্তি থাকে সেটাকে আবার রেস্টোরেশন করবার মতো। আর যদি সেই শক্তি না থাকে তাহলে ভুলেও এমন কোনো পদক্ষেপ নেবেন না, আপনাকে যতই প্ররোচিত করা হোক না কেন, যাতে সেখানে আপনি রেস্টোর না করতে পারেন পুনরায়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সমস্ত কাজ আটকে আটকে থেমে থেমে হবে। কোনো কাজ নর্মাল কোর্স অফ প্রসিডিংসের মধ্যে হবে না, আটকে থেমে স্লোলি সেই কাজগুলো কিন্তু অ্যাডভান্স করবে। তো তার ফলে হতোদ্যম হবেন না। অগস্ট মাসের মোটামুটি মিড থেকে অক্টোবর মাসের প্রায় 2nd উইক পর্যন্ত 12-13 তারিখ পর্যন্ত একটু বেটার টাইম পাবেন, একটু, খুব বিরাট নয়, একটু। তো সেই সময়টাকে কিছুটা কার্যকরী করবার চেষ্টা করবেন। ভালো দশায় থাকলে স্লাইড, যেটা একটু বললাম সেটা তার থেকে বেশি, আর না হলে সামান্য বেটার টাইম পাবেন। কোনো বড় পদক্ষেপ এই সময়, যে আপনি জব চেঞ্জ করবার চেষ্টা করছেন, জব থেকে বিজনেস বা বিজনেস থেকে জব, বা কোনো কিছু নতুন কমেন্সমেন্ট করবার চেষ্টা করছেন, স্টার্ট করবার চেষ্টা করছেন, নো, এই সময় করবেন না। করলে কিন্তু যদি আপনার ছকে একদম মানে সেই রকম ছক, সিংহ অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে বলছি, সেরকম ছক কিন্তু লেস দ্যান 3%। তো র্যান্ডামলি বলবো যখন, তখন আমি বারণই করবো সেটা না করতে। আর নাম্বার 4 যেটা বলবো, যেখানে কোনো ফাইন্যান্সিয়াল বড় বিনিয়োগ আছে, এরকম কিছু আছে, সেটা বুঝে করবেন, কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শে করবেন। নাম্বার 5 হচ্ছে, কাউকে যদি কোনোভাবে কোনো টাকা পয়সা দেওয়ার থাকে, মানে কাউকে ধার দিচ্ছেন, কোনো বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, যদি মনে করবেন যে সেই টাকা আমি আর ফেরত চাইবো না, আমার দরকার নেই, তাহলে ঠিক আছে, আপনি দিতে পারেন। কিন্তু যদি এই মানসিকতায় দেন যে ঠিক আছে ওই টাকাটা আমার 2 দিন বাদে লাগবে, আমি চাইবো, তাহলে কিন্তু সেখান থেকে টাকা হয়তো আপনি ফেরত পেয়ে যাবেন, কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্ষেত্রে, মানে 1 চান্স ইন এ মিলিয়ন আমি বলছি, এত বড় পার্সেন্টেজে বলছি, মানে এত ছোট পার্সেন্টেজে বলছি, এই সম্পর্ক ঠিক থাকবে, টাকাও ফেরত পাবেন। সুতরাং যা করবেন নিজের উপস্থিত বুদ্ধি এবং আপনার পরিস্থিতি স্ট্যাটাসের উপর দাঁড়িয়ে সেটা করবার চেষ্টা করবেন। শরীরের প্রতি ভীষণ যত্ন নেবেন। যাদের ক্ষেত্রে পিত্তদোষ বা কফ দোষ আছে, শরীরকে নজর দেবেন। খাওয়া দাওয়া, জীবনচর্চা, রাতের প্রপার ঘুম, ব্লাড সুগারের সমস্যা থাকলে সেদিকে, লিভারের সমস্যা থাকলে, গল ব্লাডারে প্রবলেম থাকলে সেদিকে যত্ন নেবেন। যাদের বয়স মোটামুটি 59 বছরের ওপরে, শনি 3য় বার মানে জন্মের পরে মিনিমাম 2য় বার সুপার ইম্পোজিশন করছে বর্তমানে, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের ক্ষেত্রে বেশি যত্ন নেবেন। যেখানে শরীরে জলের মানে প্রবাহ বেশি হয়, যেরকম কিডনি আছে, লিভার আছে, লাংস আছে, এরকম জায়গায় যাদের শরীরে কোনোভাবে অ্যাসাইটিস হয়ে গেছে, জল জমেছিল কোনো এক সময়, ডাক্তারবাবু সেটা নিষ্কাশন করে দিয়েছে, বুকে আকছার কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা থাকে, 19-20 হলি, তারা কিন্তু এই ফেজটাতে খুব সাবধানে থাকবেন ভীষণ। টনসিলের সমস্যা যাদের আছে, ভোকাল কর্ডের সমস্যা রয়েছে, খুব বেশি পরিমাণে কাফ অ্যান্ড কোল্ড ইএসআর খুব বেশি থাকে, তারা কিন্তু 19-20 দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। রিউমেটয়েডের যাদের সমস্যা রয়েছে, রিউমেটয়েড আর্থারাইটিসের প্রবলেম, এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। তো চেষ্টা করবেন যদি 19-20 দেখেন তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে। লেগ লেন্থ বরাবর যত্ন নেবেন। যাদের ক্ষেত্রে কনস্টিপেশন রিলেটেড সমস্যা আছে, তারাও কিন্তু শরীরের প্রতি যত্ন নেবেন, অর্থাৎ শরীরকে প্রাধান্য দেবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th এবং 6th হাউসের লর্ড সে 7th হাউসে আপনার বক্রী হতে চলেছে। মঙ্গল আপনার 3rd এবং 8th হাউসের লর্ড, তার দ্বারা দৃষ্ট হচ্ছে। দ্বাদশে কেতু অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে, রাহু কেতুর যে অ্যাক্সিস আছে সেটা 6th 12th কম্বিনেশনে রয়েছে। এবং বৃহস্পতি আপনার 10th হাউস দিয়ে গোচর করছে। বৃহস্পতি 10th হাউসের গোচর নর্মালি পণ্ডিতেরা তাকে ভালোই বলেছেন, আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো, কিন্তু এই বৃহস্পতির কে ইউটিলাইজেশন করতে জানতে হয়, অর্থাৎ নলেজ যেটা আপনি পাবেন সেই নলেজকে যদি আপনি প্রপার ইউটিলাইজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যে স্যাটার্নের যে বক্রি ফেজটা
সেই বকরি ফেজটাকে কিন্তু আপনি প্রপারলি কাউন্টার করতে পারবেন না। মনে রাখবেন, আমাদের কিন্তু সবসময় সুযোগ দেওয়া হয় যে কোনো একটা প্ল্যানেট যখন মাত্রা অতিরিক্ত তীব্র ফল প্রদানের জায়গায় রয়েছে এবং তার তীব্রতার জায়গায় কিছু নেগেটিভ ফলও প্রদান করবার যোগ্য হতে পারে, তখন কোনো একটি বড় গ্রহ বা মাঝারি গ্রহ সে কিন্তু আপনাকে রিলিফ দেওয়ার মতন জায়গায় থাকে। তো বৃহস্পতি এক্ষেত্রে আপনার রয়েছে, কিন্তু চতুর্থে দৃষ্টি কিন্তু বৃহস্পতি স্থানহানি করে, সুখহানিও করে। কিরকম সুখ দেয়? যদি নলেজ দ্বারা, নলেজ মানে স্পিরিচুয়াল নলেজ, নলেজ মানে মেটেরিয়াল নলেজের কথা আমি বলছি না। মেটেরিয়াল নলেজ আপনাকে একটা শর্ট টার্ম রেমেডি দিতে পারে, ঠিক আছে? যেরকম ধরুন আপনার গ্যাস অম্বল হয়েছে, ডাক্তারবাবু একটা ওষুধ দিল, আপনি খেলেন তার কথায়, ঠিক হয়ে গেলেন। কিন্তু আপনার যদি টেন্ডেন্সি থাকে সেটা হওয়ার, সেটা কালকে আবার গিয়ে হবে। সুতরাং পার্মানেন্ট রিলিফ আপনাকে দিতে পারে যেটা স্পিরিচুয়াল নলেজ। তো সেটার দিকে যদি নিজেকে টার্ন করতে পারেন, এবং বৃহস্পতি এখন রাউন্ড নক্ষত্রে রয়েছে, কিন্তু এরপরে আস্তে আস্তেও মকরের নবাংশটা ব্যতি রেখে, যেটা 11 তারিখ পর্যন্ত চলবে, 10 তারিখ রাত 11 তারিখ পর্যন্ত, সেই সময়টা ব্যতি রেখে পরবর্তী সময় থেকে কিন্তু আপনাকে ভালো ফল দেওয়ার মতন জায়গাতে থাকবে। আপনি সেই ফলটাকে, এই জায়গাটাকে ব্যালেন্স করবার জন্য স্যাটার্নের বকরি বা মঙ্গল দৃষ্ট, এবং মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টের ওপর দিয়েও পাস করবে 28শে জুলাইয়ের পর থেকে 13ই সেপ্টেম্বর, তারপরে সেকেন্ড হাউসে থাকবে, সেখান থেকেও যেটা বললাম শুক্রকে দেখবে, শুক্র আপনার সেকেন্ড 9th হাউসের লর্ড, সেও কিন্তু ডিস্টার্বড হবে। এবং সব থেকে বড় ব্যাপার, স্যাটার্ন যখন বকরি আছে আপনার 7th হাউসকে কি দেখে? 7th হাউস তার সে বাদে তার দর্পণ, তার টোটাল সোসাইটিকে দেখে, তার সামাজিকরণ, তার কাজের জায়গা, তার স্টেটাস সিম্বল, তার গুরুত্ব, গুণ, মর্যাদা, তার সাথে তার স্পাউসের জায়গাকেও দেখে। স্পাউসের জায়গা দেখার অন্যান্য জায়গাও রয়েছে, 7th হাউস মূলত এই জায়গাগুলোকে দেখে। তো সেই জায়গাগুলোকে শ্রিঙ্ক করবে, বিশেষত বাকি জায়গাগুলো আবার সময় ঠিক হলে ঠিক হয়ে যাবে। কিন্তু স্পাউসের হেলথের ক্ষেত্রে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। বিশেষত আপনি যদি দেখছেন, আপনি পুরুষ মহিলা যিনিই হন না কেন, তার হেলথের দিকে কিন্তু নজর রাখবেন। যদি আপনার দশাগত স্টেট খুব স্ট্রং না থাকে, স্পাউসেরও যদি সেরকম থাকে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু নজর দেবেন যাতে তুল্যমূল্যভাবে ব্যালেন্স থাকতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব ইজি খাবার, যেগুলো ইজি ডাইজেস্টেবল খাবার আছে সেগুলো খাবেন। গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে। 8th হাউসের লর্ডও আছে, সে আপনার দ্বাদশে রয়েছে 28শে জুলাই, তারপরে অ্যাসেন্ডেন্টে বসে থাকবে। মঙ্গলের মতো প্ল্যানেট অ্যাসেন্ডেন্টে, তাও কন্যার মতন ঘরে বসে থাকা ভালো নয়। তৃতীয় অষ্টমপতি লগ্নে থাকা খুব একটা বেটার যোগ নয়। সেটা মিনের ক্ষেত্রে শুক্র বসে থাকা বেটার, তবুও কম্পারেটিভলি বেটার, কারণ শুক্র ওখানে এক্সল্টেড থাকে। কিন্তু মঙ্গলের মতন প্ল্যানেট উল্টো দিকে বসে আছে, এবং বসে শুধু রয়েছে না, সে মোবিলিটি, হাই মোবিলিটিতে রয়েছে, থাকবে সে সময়। এবং শনি এবং মঙ্গল একে অপরের সমসপ্তমে বসে থাকবে, দৃষ্ট বা যুক্ত। তো আপনাকে প্রচুর জায়গায় ওভার এক্সাইটেড করবে, সেই কাজে আপনাকে অহেতুক নিয়োজিত করে সেই কাজের ব্যাকলগ আপনাকে বইতে হবে, এবং ফুলফিলমেন্ট হতে চাইবে না, সব কাজের মধ্যে একটা বাধা, প্রতিবন্ধকতা তৈরি করবে। সেই জন্য প্রথমে বললাম, ট্রাই টু ইউটিলাইজ দ্য নলেজ অ্যান্ড দ্য এসেন্স অফ জুপিটার, যে আপনার 11th হাউসের দিকেও তীব্র গতিতে গোচর আছে, সেটাও পজিটিভ, এবং আপনাকে সেই জায়গাটার ভালো ফলটা নিতে হবে। শরীরের দিকে নজর দেবেন, মানসিক নজরও দেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং 5th হাউসের লর্ড, সে আপনার 6th হাউসে বকরি রয়েছে। স্যাটার্নের ক্ষেত্রে কমন সেই ছোটবেলাকার সূত্রের মতো তৃতীয়, ষষ্ঠ, একাদশে শনি ভালো ফল দেয়। হ্যাঁ, ষষ্ঠ ঘরে স্যাটার্ন, বিশেষ করে মিনের মতন ঘরে, নিজের মূল ত্রিকোণের দ্বিতীয় ঘরে নিজের গুণাবলীকে সে বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষত এখান থেকে যে 3টে দৃষ্টি আছে, 3rd দৃষ্টি সে 8th হাউসে দেখবে। 8th হাউসে দৃষ্টি দিলে মানুষের অনেক কিছু ক্রনিক, বা বলতে পারেন যে অনেক কিছু আটকে থাকা কাজ, বিশেষত
যেটা ইমুভেবল প্রপার্টি রিলেটেড কাজ, সেই কাজের মধ্যে কিন্তু কিছুটা মোবিলাইজেশন দিতে সাহায্য করে। এবং শনির এখান থেকে 7th যে দৃষ্টি আছে সেটা আপনার 12th হাউসে পড়ছে, এবং যার ফলে এক্ষেত্রেও কিছু ক্রনিক রোগ বা ধরুন আপনার যদি কোনো ডেট থাকে সেগুলোকে বেশ কিছুটা রিমুভ করতে সাহায্য করবে। সর্বোপরি আপনার সাথে যদি কোনো বিদেশি কোনো ইউনিভার্সিটি, কোনো এডুকেশনাল সেক্টর, কোনো ফিলোসফিক্যাল কোনো ইনস্টিটিউশন বা ধরুন কোনো সাইকোলজিক্যাল সোশ্যাল ইনস্টিটিউশন, যারা সোশিওলজি অ্যানথ্রোপোলজি রিগার্ডিং পড়াশোনা করেন, সেই সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বা ধরুন আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স এর স্টুডেন্ট আছেন, বা ধরুন যারা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়ছেন, সেই সংক্রান্ত জায়গাতেও কিন্তু খুব ভালো ফল দেবে। ইভেন যারা লয়ের আপার ডিগ্রি করছেন অর্থাৎ মাস্টার্স করছেন কোনো বিষয়, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। বা অন্যান্য দেশে যারা ধরুন ল প্র্যাকটিস করছেন বা অন্য জায়গায় গিয়ে ধরুন কোনো অন্যরকম কোনো লয়ের ওপরে আপনাকে কাজ করতে হচ্ছে, যেটা ভারতবর্ষের প্রচলিত, আমি ভারতের কথা বলছি যেহেতু, ভারতবর্ষের প্রচলিত আইনের বাইরে গিয়ে কোনো আইনের ওপরে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সুরাহা এ সময় দেবে এই দৃষ্টি। এবং 10ম দৃষ্টি আপনার সেকেন্ড এবং থার্ড হাউসের জাংচারে থাকছে। বিশেষত যত শনি দিন যাবে নেমে আসবে তত সেকেন্ড হাউসের দিকে বেশি মুভমেন্ট হবে। তার ফলে ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং পরিবারের রিসোর্সকে ইউনিফিকেশন করার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। বাট সেই রিসোর্স প্রাথমিক ক্ষেত্রে কিন্তু ইউটিলাইজেশন হবে না, রিসোর্স ইউটিলাইজেশন হবে পরে গিয়ে, অন্তত জানুয়ারি মাসে। শনি যখন ডাইরেক্ট হবে, শনির ঘরের যে ডিসপোজিটর মঙ্গল, সে কিন্তু বকরি থাকবে। তারপরে শনি মার্গী হওয়া মাত্রই যে দুরন্ত ফল প্রদান করা শুরু করবে সেটা নয়, সেই ফল প্রদান করতে এপ্রিল মাস হয়ে যাবে। তাদের সাথে সাক্ষাতেও কথা হয়েছে বা ফোনে কথা হয়েছে, তাদের আমি কিন্তু এই কথাটা বারবারই বলেছি। এবং বৃহস্পতির মতন ডিসপোজিটর, সে বকরি থাকবে। তো সুতরাং স্যাটার্ন কিন্তু ফুল ফ্লেজের ডাইরেক্ট হওয়ার পরেও, মানে আমি যে 18ই ডিসেম্বর বলছি, তার ফলে তার যে প্রপার গুণাবলীর বিকাশ সেটা কিন্তু পুরোপুরি হবে না। তো সেদিকেও কিন্তু নজর রেখে এগোতে হবে। তবে এই সময় আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন, রিসোর্সকে ইউটিলাইজেশন করতে পারেন। বকরি থাকা অবস্থায় রিসোর্সকে ইউটিলাইজেশন করতে বা নতুন কোনো কমেন্সমেন্ট করতে কিন্তু আপনাকে একটু বেশি এন্ডেভার দিতে হবে, বেশি পরিমাণে একটু শক্তি ইনপুট দিতে হবে, তবেই কি আউটপুটটা বেটার পাবেন। কিন্তু যদি একবার চাকাটা ঘুরিয়ে দিতে পারেন, বিশেষত মঙ্গলের দৃষ্টি আছে, মঙ্গল আপনার ক্ষেত্রে মার্কেশ, কিন্তু 7th হাউসের লর্ড, তার দৃষ্টি যখন শনির ওপরে আছে, সে কিন্তু আপনাকে ফরওয়ার্ড মোশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শনি যতই বকরি থাক, শনি তো পৃথিবীর কাছাকাছি রয়েছে এ সময়, তার নিজের কক্ষপথের মধ্যে কাছাকাছি রয়েছে পৃথিবীর সাপেক্ষে। তো তার ফলে তার যে ইম্প্যাক্ট আছে, বিশেষত 5th হাউসের ইম্প্যাক্ট, তার মূল ত্রিকোণের ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টকে কিন্তু সে বাড়াবে। মঙ্গলের সাথে শনির দৃষ্টিকে কখনোই ভালো বলা যায় না, কিন্তু মাঝে মাঝে বলে না যে কিছু নেগেটিভ কাজ দিয়ে কিছু নেগেটিভ কাজকে মানে সাময়িক, অন্তত মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে সেটাকে ডমিনেট করা যায়, সেরকম একটা ব্যাপার। তো মঙ্গল হচ্ছে অতিরিক্ত গরম, শনি হচ্ছে অত্যন্ত ঠান্ডা, দুজনের প্রকৃতিও সম্পূর্ণ ডিফারেন্ট। তো সেই রকম জায়গাতে মঙ্গলের দৃষ্টি শনিকে ইরিটেট করে, শনিকে ভীষণ পাজল করে, শনিকে খুব যেটাকে বলা যায় ইমপেশেন্ট করে দেয়, ইরিটেশনের থেকেও ইমপেশেন্ট করে দেয়। শনি যখন ইমপেশেন্ট হবে, আপনার কাজের মধ্যে তার ইফেক্ট পড়বে, অর্থাৎ আপনার কাজের মধ্যে যে সূক্ষ্মতা আছে, যে পিউরিফিকেশন আছে, সেগুলো কিন্তু কম বেশি বৃদ্ধি কম আর কি ঘটতে থাকবে। কিন্তু এখানে সেই মঙ্গল কিন্তু আপনার 2nd এবং 7th হাউসের লর্ড, বিশেষত 7th হাউস তার মূল ত্রিকোণ, এবং তুলারও ব্যালেন্সের ঘর, এবং এটিও শুক্রের মূল ত্রিকোণ, শনির তুঙ্গস্থান। তো সেই হিসাবে শনিকে কিন্তু কিছুটা পাওয়ার দেবে, যেটা এটা পুশের মতন, সে সামনের দিকে এগোতে পারবে। কিন্তু যদি কোনো কাজ একবার বা দুবারে যদি প্রপারলি স্টার্ট না নেয়, ভেঙে পড়বেন না, একটু সময় নিয়ে করবেন, টাইম নেয় এক্ষেত্রে। আর
নাম্বার 3 হচ্ছে হেলথের ক্ষেত্রে ব্লাড সুগার যাদের আছে, ক্রনিক, কন্যার ক্ষেত্রেও বলবো ব্লাড সুগার যাদের আছে তারা কিন্তু সাবধান থাকবেন, কিডনিজের যত্ন নেবেন বা ডাক্তারবাবু যে যে বিষয়গুলো বলেছেন সেগুলোর খেয়াল রাখবেন। লোয়ার লিমসে অর্থোপেডিক জায়গা থেকেও সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন শনি আপনার 3rd এবং 4th হাউসের লর্ড, সে আপনার 5th হাউসে বকরি হচ্ছে। 5th হাউস আমাদের কি দেখায়? 5th হাউস আমাদের জেনারেল ডেভেলপমেন্টকে শো করে। যত রকম আমাদের প্রাথমিক ক্ষেত্রে ভৌতিক মানে ফিজিক্যাল বা মেটেরিয়াল ডেভেলপমেন্টকে দেখায়, আমাদের আপার এডুকেশন, আমাদের জীবনের পরবর্তীকালে কোনো ব্যক্তির অ্যাডিশন, সন্তান বা উচ্চশিক্ষা বা শিক্ষার যে গুণগত মান, বা ধরুন 9th হাউসের 9th হাউস মানে পিতার ঘর, সেটাও 5th হাউস থেকে দেখানো হয়। এই লট অফ থিংস যা পঞ্চম ভাবের সাথে যুক্ত এবং সেটি বৃহস্পতির ঘর, সে আপনার 8th হাউস দিয়ে রাহুর নক্ষত্রে গোচর করছে। রাহু আপনার ইমিডিয়েট কিন্তু 4th 10th কম্বিনেশনে রয়েছে। মঙ্গল আপনার লগ্নপতি, সে নিজে আপনার 10th হাউসে রয়েছে কেতুর সাথে একসাথে। তো যত দিন যাবে শনির যত বকরি স্টেটের দিকে আসতে থাকবে, বিশেষত 7 তারিখ অনওয়ার্ডস মঙ্গল মোটামুটি নবাংশেও কন্যার ঘরে চলে আসবে সেই সময়, এবং সেই সময় কিন্তু শনি মঙ্গল একসাথে কন্যার ঘরে বসে থাকবে। তো যার ফলে আপনি যেটা করবেন, যে কোনো কাজের মধ্যে একটা স্পিড আপ করবার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যে গতিতে কাজ করছেন, যদি আপনি জানেন যে আপনার কাজের ডাইরেকশন ঠিক আছে, আপনাকে বাইরে থেকে যে ফোর্সই ইম্পোজড হোক না কেন, আপনি গতিকে কমাবেন না, শুধু আপনার টেকনিককে কমাতে পারেন বা টেকনিককে ডাইভারশন করতে পারেন, এর বেশি কিছু করবেন না। গতি মানে আমি কিন্তু বলছি না যে গাড়ি জোরে চালাতে বা এটা, যে মুভমেন্টে আপনি ফাংশন করছেন সেটা যেন স্লথ না হয়, বা এরকম কোনো চিন্তা যেন মনের মধ্যে না আসে, যা করছি কি হবে এসব, মানে একদম হতাশা বা নিরাশাজনক চিন্তা যেন মাথায় না আসে, এদিকে খেয়াল রাখবেন। বাট মঙ্গল আপনাকে এই সময় কিন্তু সামনের দিকে এগোনোর জন্য বেশ কিছুটা মেটেরিয়াল ফোর্স প্রদান করবে, বিশেষত আপনার ব্যক্তিগত জায়গার উদ্যমের ক্ষেত্রে বা সেখানে এগোনোর ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন। স্যাটার্ন বকরি হওয়া মাত্র বা বকরি হওয়ার মোটামুটি 6-7 দিন আগে থেকে আপনাকে যেরকম শারীরিক জায়গা থেকে একটু ডিস্টার্ব করা শুরু করবে, পরিবারের জায়গায় একটু ডিস্টারবেন্স করা শুরু করবে, বিশেষত শারীরিক কেন্দ্র থেকে আমি বলছি, দৃষ্টিকোণ থেকে বলছি, ঠিক সেরকমই শনি ডাইরেক্ট মানে বকরি হয়ে যাওয়ার কিছুদিন পর থেকে কিন্তু ফোর্স আস্তে আস্তে ইমপ্লয়েড হতে থাকবে আপনার উপরে। আপনি সেই ইমপ্লয়েড ফোর্সটাকে কাজে লাগাবেন আপনার অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে, কারণ এই সময়টা কিন্তু একটু হার্ড টাইম আছে। জুপিটার যত 25 ডিগ্রি ক্রস করবে, মানে মোটামুটি লাস্ট নবাংশের দিকে যত যেতে থাকবে, তত আপনাকে কিন্তু কম্পারেটিভলি আস্তে আস্তে বেটার ফল দেবে, অন্তত বর্তমানের সাপেক্ষে, কিন্তু সেটা অনেক দেরি আছে। তো শুরুর দিকে নিজের মোমেন্টামটা রাখবেন, সন্তানকে নিয়ে বেশি উদ্বিগ্ন হবেন না, তার নর্মাল গ্রোথ হতে দিন। তেমন হলে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ নিয়ে ডিসিশন নিতে পারেন। আর যেটাই করবেন সেটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে যেন থাকে, র্যান্ডাম ডিসিশন যেন না হয়। আর ফাইন্যান্সকে যতটা সম্ভব চেষ্টা করবেন সেটা যাতে সেফগার্ড দিতে পারেন, সেটাকে যাতে বাঁচাতে পারেন, সেই চেষ্টাটা অবশ্যই করবেন। হেলথের দিক থেকে আমি বলবো লিভার এবং প্যানক্রিয়াস বোথ সেকশনকে রাখবেন, এবং পায়ের হাঁটু থেকে পায়ের ফিট পর্যন্ত অংশে অর্থোপেডিক পোর্শনের দিকেও কিন্তু নজর দেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন শনি আপনার 2nd এবং 3rd হাউসের লর্ড, সে আপনার 4th হাউসে বকরি হচ্ছে, এবং মঙ্গলের সাথে যেহেতু কানেকশন এবং বৃহস্পতি এবং রাহুর সাথে কানেকশন, সে কিন্তু আপনার বৃহস্পতি রাহু একত্রিতভাবে 11th হাউসকে দেখছে, এবং শুক্রের অবস্থানও প্রাথমিক ক্ষেত্রে 8th হাউসে এবং 26শে জুলাইয়ের পর থেকে আপনার 6th হাউসে এবং 26শে জুলাইয়ের পর থেকে আপনার 7th হাউসে থাকবে। তো সেটাও বেটার কম্পারেটিভলি। জুপিটারও আপনার 7th হাউস দিয়ে গোচর করছে, অন্তত
27 ডিগ্রি পর্যন্ত তো সেই ফল আপনি পুরোপুরি পাবেন, সে আপনার অ্যাসেন্ডেন্টকে ফুল ফ্লেজেডলি দেখছে। তো এটা আপনার হেলথের দিক থেকে অনেকটা বেটার। কিন্তু স্যাটার্ন 4th হাউসে আছে, রাহু 3rd হাউসে আছে, এবং রাহু এবং শনির মধ্যে এবার দূরত্বটা কমতে থাকবে। হ্যাঁ, কখনোই তারা টাচের মতন জায়গায় আর ধারে কাছেও ইমিডিয়েট তো অন্তত আসছে না। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের যে ফিলোসফিক্যাল যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে দুজনের মধ্যে আবার সেই একদিকে তারা মুভমেন্ট করছে। তো এই মুভমেন্ট যখন একদিকে হবে, আপনার হেলথকে কিন্তু মানে প্রোটেকশন আপনার রাখার প্রয়োজন আছে। তো কীরকম জায়গা থেকে প্রোটেকশন রাখবেন? প্রথম হচ্ছে মিনের ঘর আমাদের নার্ভাস সিস্টেমকে ভীষণভাবে অ্যাক্টিভেট করে, কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে সে দেখে। 9th হাউসের 4th হাউস তো ভগবানের ঘর, আমাদের যে গুরু আছেন তার বাসস্থান, বিশেষত পরম গুরু ভগবানের বাসস্থান। তো যত পারবেন তার সাথে অ্যাটাচমেন্ট বেশি রাখবেন বা গুরুর থেকে প্রপার নলেজ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি অনেকটা জীবনযাত্রার ক্ষেত্রে বিশেষত নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল রাখতে পারবেন, এবং যেটা লং টার্মে আপনাকে বেটার ফল দেবে। নাম্বার 2 হচ্ছে ডাইজেশন পার্ট। আপার এবং মিডিল অ্যাবডোমেনে খুব গন্ডগোল করে। যারা কোনোভাবে নেশা ভান করেন বা অতিরিক্ত পরিমাণে একটা জীবনে সেটা করেছেন, এখন হয়তো বুঝতে পেরেছেন বা ডাক্তারবাবু বুঝিয়েছেন যে এটা করাটা ঠিক হবে না, তাদের কিন্তু এই সময় রেকারেন্স হতে পারে। দেখুন, শনির 10ম দৃষ্টি আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে আছে এবং 12th হাউসেও আছে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু স্যাটার্নের যেখানে দৃষ্টি থাকে, স্যাটার্ন সেখানে কিছু যেরকম ডিজিজকে বাড়ায়ও, বিশেষত আমি যে ঘর বললাম সেই ঘরের কারকতা অনুসারে এই দুটো মেজর ডিজিজকে বাড়ায়। তার সাথে মনে করুন শরীরে ক্যালসিয়াম বা বিভিন্ন যে অভাব বা মূলত মিনারেলসের যে অভাব ঘরে, ম্যাক্রো মাইক্রো যেরকমই হোক, সেগুলো কিন্তু দৃষ্ট হয় এক্ষেত্রে। তো যাদের ক্ষেত্রে মনে করুন অস্টিওপরোসিস আছে, কোনোভাবে বোন ম্যারোতে প্রবলেম আছে, প্রপার আরবিসি প্রোডাকশন হয় না, এরকম যে সমস্ত মানুষজন আছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শে থাকবেন। তবে স্যাটার্ন যেরকম একাধারে জিনিসটা দেয়, স্যাটার্ন আবার কন্ট্রাকশনেরও প্ল্যানেট, কিন্তু স্যাটার্ন কিন্তু সে জায়গায় কন্ট্রাক্টও করে দেবে। অর্থাৎ আপনি যদি আপনার জীবনযাত্রাকে ঠিক রাখেন তাহলে কিন্তু স্যাটার্ন আপনাকে ফুল ফ্লেজেড সাহায্য করবে। কিন্তু স্যাটার্ন আমি শুরুতেই বলেছি এখানে জাস্টিসের প্ল্যানেট, কিন্তু আপনি যদি নিজের প্রতি ইনজাস্টিস করেন, মনে করুন যে মানব না আমি কিছু, তাহলে কিন্তু সেটা তো যে কোনো নর্মাল লোকও বলবে আপনাকে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে আমি বলছি সেটা কিন্তু খুব ভয়ানক পেমেন্ট হতে পারে। আপনি ইমাজিনও করতে পারবেন না এতটা ডিজেনারেশন করে দেবে আপনার হেলথের ক্ষেত্রে। আর আমি যাদের সাথে কথা বলি, আমি মুখ্যত হেলথকে সবসময় প্রায়োরিটাইজ করি, কারণ আমি জানি ওটা না থাকলে আপনি কোনো মেটেরিয়াল জিনিসই ভোগ করতে পারবেন না, ইভেন স্পিরিচুয়াল জিনিসও ভোগ করতে পারবেন না, মানে সেদিকে নলেজ এনহ্যান্স করতে পারবেন না। কিন্তু মানুষ যেহেতু সব কিছু ফ্রিতে পেয়ে যায়, শরীরের কোনো যন্ত্র তো তাকে দোকান থেকে কিনতে হয় না গিয়ে, সেই জন্য মানুষ তার গুরুত্ব কম দেয়, মানুষ বোঝে না। সুস্থ মানুষ কখনো বোঝেন না যে অসুস্থ হলে কতখানি কষ্ট পেতে হয় তাকে। তো এবার এটা কখনোই কাম্য নয় যে সে অসুস্থ হয়ে বুঝুক, কিন্তু যদি বুঝতে পারে তো বেটার। তো যারা সুস্থ আছেন তারা চেষ্টা করবেন যে, দেখুন 2nd হাউস শনির ঘর, সেটা মঙ্গলের তুঙ্গ ঘর, বৃহস্পতির নিজ ঘর। বৃহস্পতির নিজ ঘর মানে বৃহস্পতি সেখানে এক্সিকিউটিভ হিসাবে কাজ করে। তো ফ্যাক্ট হচ্ছে, আমি ধনুর ক্ষেত্রে বহু মানুষকে বলেছি যারা মানে 2nd হাউসকে গুরুত্ব না দিয়ে, ধরুন কোনো কারণে নেশার দ্রব্য বা এই সমস্ত যদি বেশি পরিমাণে খায়, কারোরই খাওয়া ভালো নয় কারণ ওটা আমাদের শরীরের জন্য নয়, তবুও যদি খায় বা সেবন করে, যেরকমই হোক না কেন, ভয়ানক পরিণতি হয়। কিন্তু নর্মাল লোকের থেকে বেশি ডিজেনারেশন হয়। আপনারা নিজেদের লোকাল এলাকায় দেখবেন, আমাদের এলাকাতেও আছে, বহু মানুষ আছে যে অত্যন্ত নেশাভান করে, কিন্তু অনেক বয়স অবধি তাও সে কোনো রকমে বেঁচে আছে এবং সেটা নিয়ে সে গর্বও করে।
সেটা যেরকম একটা দিক আছে, আবার কিছু লোক আছে খুব অল্প নেশা করেছে তাও সে তাড়াতাড়ি হয়তো মারা গেছেন বা ভয়ানক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমি কারোরই হরোস্কোপ জানি না সেরকম, কিন্তু বিষয় হচ্ছে কাদের ক্ষেত্রে প্রাবল্য বেশি হয়। শুধু কি লগ্ন হলেই হয় তা নয়, অন্যান্য প্ল্যানেট আছে, লগ্নের ভূমিকা এখানে 10% এরকম। কিন্তু আমি যেহেতু ধনু নিয়ে বলছি সেই কারণে তার সেকেন্ড হাউস যেহেতু স্যাটার্নের ঘর, মকরের ক্ষেত্রে সেকেন্ড হাউস স্যাটার্নের ঘর, মূল ত্রিকোণের ঘর, এবং 8th হাউস যেহেতু রবির ঘর, সুতরাং খাওয়ার ব্যাপারে কিন্তু খুব সাবধান। বিশেষত যে জিনিস শরীরকে উত্তেজিত করে সেই জিনিস যতটা পারবেন কম খাওয়াই ভালো, বা চিকিৎসকের পরামর্শ নিয়েই সেটা করা ভালো। এবার যে অংশটা বলবো, যে মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু ভীষণভাবে ব্যাহত হবে। মঙ্গলের দৃষ্টি আছে, মঙ্গল আপনার 12th এবং 5th হাউসের লর্ড, তার দৃষ্টি আছে। 5th হাউসের লর্ড যেরকম আপনার মধ্যে অ্যাসপিরেশন বা অতিরিক্ত পরিমাণে ডিজায়ার বৃদ্ধি করবে, সেরকম আপনার মধ্যে কিন্তু এমন কিছু এক্সপেন্ডিচারও সে রেইজ করে দেবে যেটা কিন্তু পরে দেখবেন যে সেটা খুব একটা কাজে লাগলো না, এরকম ধরনের। এবং মূলত ইমুভেবল ক্ষেত্রে কোনো প্রপার্টি বা ধরুন কোনো বিজনেস শুরু করছেন এরকম কোনো জায়গায়, মুভেবল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা করবে না, ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে করবে। তো সেই ব্যাপারে সাবধান থাকবেন। পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। বিশেষত আপনি যদি বড় হন তাহলে অবশ্যই ইউ হ্যাভ টু প্লে দ্য পিভটাল রোল আর কি এক্ষেত্রে। আর একটা জিনিস বলবো লাস্ট, যাদের ক্ষেত্রে কোনো রকম কোনো জটিল ডিজিজ আর কি ডিটেক্ট হয়েছে বা সেরকম কোনো টেন্ডেন্সিস ডক্টর চিন্তাভাবনা করছেন, আপনি হয়তো ইগনোর করছেন, সে যে কারণেই করুন না কেন প্লিজ ইগনোর করবেন না। চিকিৎসকের সাথে 7 দিন, এবং যদি নেগেটিভ হয় তো খুবই ভালো, পজিটিভ হলে সেটা শুরুতে ধরা পড়লে সেটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বারবার বলছি, স্যাটার্ন কিন্তু ডিজিজকে যেরকম দেয় সেরকম ডিজিজকে সে শ্রিঙ্ক করে, কন্ট্র্যাক্ট করে দেয়, ছোটও করে দেয়। হ্যাঁ, লেগ লেন্থ বরাবর যত্ন নেবে। শুধু সাইটিকা জাতীয় সমস্যা যাদের আছে তারা কিন্তু বেশি যত্ন নেবেন শরীরের। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এবং সেকেন্ড হাউসের লর্ড সে থার্ড হাউসে রয়েছে। থার্ড হাউসে স্যাটার্নের পোস্টিংকে ন্যাচারালি বেটারই বলা হয় আমাদের সোকল্ড যে কম্বিনেশন অফ বা পোস্টিং অফ প্ল্যানেটসের সাপেক্ষে। কিন্তু বিষয় হচ্ছে বকরি যখন হয়ে যাচ্ছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট থাকছে, অন্তত আমি যেটা বললাম অক্টোবরের প্রায় ফ্যাগ এন্ড পর্যন্ত দৃষ্ট বা কোনোভাবে তার পরোক্ষ প্রভাব দ্বারা দৃষ্ট মানে ইনফ্লুয়েন্সড হচ্ছে। তো তার ফলে আপনাকে কতগুলো জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, যে কোনো কাজের হঠকারিতা পরিত্যাজ্য। শনি বকরি থাকাকালীন এমনিতেও কাজের ক্ষেত্রে কনজারভেটিভ চিন্তাভাবনা বা রিথিঙ্ক করেই কাজ করা ভালো। বিশেষত সেটা যদি কোনো অর্গানাইজেশনাল ওয়ার্ক হয়, আপনি কোথাও কাজ করছেন, ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনাকে সবসময় ঠান্ডা মাথায় চিন্তা করে বা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরেই কাজ করা ভালো। এবং সর্বোপরি আপনার হাতের নিচে যারা কাজে রয়েছেন, যারা আপনার ডাইরেকশনের উপরে কাজে রয়েছেন, তারা যেন সেই কাজকে মানে তাদের সাথে আপনার যাতে প্রপার একটা লিয়াজও থাকে, তাদের সাথে যেন এরকম সেই খাদকমূলক সম্পর্ক যেন না তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কোনো কাজ এক্সিকিউট করাতে পারবেন না, কোনোদিনই পারবেন না। এটা খুব একটা এক ধরনের বিকৃত চিন্তাধারার লক্ষণ। আর 2 নম্বর হচ্ছে এ সময় তো পারবেনই না, পুরো সিস্টেম আপনার বিরুদ্ধে চলে যাবে। তা আপনার সাথে আপনাকে যেটা করতে হবে, আপনি সোল গার্জিয়ান, তারা আপনার সন্তান তুল্য, সেইভাবে কাজ করাতে হবে, তবেই তারা কিন্তু কনফিডেন্টলি কাজ করবে। আপনিও দেখবেন সেই কাজের একটা মেটেরিয়াল সুফল তো পাবেন, পরমার্থিক সুফলও পাবেন সেটার। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা বিভিন্ন রকম, যেটা আমি একদম কমন আলোচনায় বলছিলাম, যে যারা বিভিন্ন মাইনিং সেক্টরে কাজ করছেন, যারা বিভিন্ন এনার্জি সেক্টরে কাজ করছেন, ধরুন তেল বা ন্যাচারাল গ্যাস এরকম কোনো কোম্পানি, বা ইভেন তাদের ট্রান্সপোর্টারও হতে পারে, দূর দেশ থেকে তেল বয়ে নিয়ে আসছে, এরকম ধরনের কোনো কাজে আছেন, বা ধরুন
কোনো বড় বৃহৎ কোনো প্রজেক্ট হাতে নিয়েছেন, রিয়েল এস্টেটের কোনো বড় প্রজেক্ট হাতে নিয়েছেন, সেরকম কোনো, শনি মানে অলওয়েজ জাইগ্যান্টিক, কোনো ছোটোখাটো কাজ নয়, অনেক লোকের ইনভলভমেন্ট সেখানে থাকতে হবে, এরকম কোনো কাজের সাথে যুক্ত আছেন, কোনো আপনি কোনো বড় কোম্পানির কোনো কর্ণধার, আপনি কোনো গভর্নমেন্টের থেকে কোনো প্রজেক্ট পেয়েছেন যেখানে আপনাকে কোনো একটা বড় রাস্তা বা একটা ব্রিজ বানাতে হবে, এরকম ধরনের কাজ অসম্ভব ভালো এক্সিকিউশনের সময় আপনি করতে পারবেন। অর্থাৎ কাজ করে যে সেটারও একটা সুফল আপনি পাবেন, কোম্পানির সুফল পাবেন, আপনি ফাইন্যান্সিয়ালিও গেইনড হবেন, আবার আপনি যে রিসোর্স সেটাকেও কিন্তু প্রপারলি ইউটিলাইজেশন করতে পারবেন, অর্থাৎ তিন দিকে ব্যালেন্স করতে পারবেন। নাম্বার 4 হচ্ছে যারা বিভিন্ন কোর ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করছেন, বিভিন্ন মেটালের ম্যানুফ্যাকচারিং, বিশেষত আয়রন বা জিঙ্ক এরকম ধরনের, বা ধরুন ব্যাটারি, বিভিন্ন পাওয়ার সেক্টরের নির্মাণ কাজের সাথে আছেন, বা ধরুন বিভিন্ন যন্ত্রাংশ যেটার গতি আছে, মানে ধরুন ভেহিকেল ম্যানুফ্যাকচারিং, ইভেন সেটা বাইসাইকেলও হতে পারে যার গতি আছে, এরকম কোনো সেকশনে যদি কাজ করছেন, বা সেই সেকশনের কোনো ছোটোখাটো যন্ত্রপাতিও বল বেয়ারিং নির্মাণ করছেন, তো সেটাও তো কোনো ভেহিকেলে বা কোনো যন্ত্রে লাগবে যেটার মোবিলাইজেশন হচ্ছে, যেটা রোটেট করছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ধরনের কাজের সাথেও যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল দেবে। মঙ্গলের দৃষ্টি এক্ষেত্রে আপনাকে কিছুটা ক্ষিপ্রতা বা কিছুটা ফোর্স দেবে, কিন্তু এই ফোর্সটা আপনার ছকে যদি স্যাটার্ন স্ট্রং না হয় তাহলে কিন্তু হঠকারিতা তৈরি করবে, তো হঠকারিতা কিন্তু পরিত্যাজ্য, সেটা আমি বারবার বললাম। এবং পরিবারের মধ্যে যেন পিস সামহাউ মানে বজায় থাকে, এবং যতটা সম্ভব পারবেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হবেন। মকর সম্পর্কে রোজ বলি কিছু না কিছু, আজকে আর সেই আলোচনাকে বিস্তৃত করছি না, অনেক বড় হয়ে গেছে এমনি। তো তা সত্ত্বেও যেটা বলবো, শরীরের ক্ষেত্রে যত পারবেন হালকা খাবার, বা তেমন হলে ডাক্তারবাবুর কাছে গিয়ে কখনো কালচার করিয়ে দেখে নিতে পারেন যে কোন খাবার আপনার শরীরের পক্ষে প্রযোজ্য নয়, সেই খাবারগুলোকে বাদ রাখা, কারণ পিত্তদোষ বৃদ্ধি করবে এ সময়, ফলে খাবারের প্রতি নজর দেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি লগ্নপতি এবং দ্বাদশপতির কারক, সে আপনার দ্বিতীয় অবস্থান করছে। মঙ্গল আপনার ক্ষেত্রে 3rd এবং 10th হাউসের লর্ড, সে সরাসরি অষ্টম দৃষ্টি দিচ্ছে বকরি শনির ওপরে। বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং একাদশপতির লর্ড, সে আপনার 5th হাউসে গোচর করছে। তো সব মিলিয়ে আপনাকে একটা মিশ্র ফল দেওয়ার অবস্থায় কিন্তু স্যাটার্ন রয়েছে। প্রথম যেটা বলি, শনি যখন ন্যাচারালি 2nd হাউসে থাকে, তাও সেটা মিনের ঘর, এবং মিনের ঘরের প্রথম 10 ডিগ্রির মধ্যে, অর্থাৎ কন্যা রাশির নবাংশের মধ্যে। স্যাটার্ন যেটা করে সেটা আপনার সাপেক্ষে ফাইন্যান্সিয়াল যে সেক্টরগুলো সেগুলোতে রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেয়। মনে করুন আপনি আপনার বাড়িতে 2টো ইলেকট্রিক বিল দেন, হঠাৎ করে কেউ আপনাকে পরামর্শ দিলেন যে আপনি আরেকটি ইলেকট্রিক মিটার নিন, তাহলে আপনার রিডিংটা একটু কমে যেতে পারে, পাওয়ারটা ডিস্ট্রিবিউট হতে পারে। তা আপনি নিলেন, দেখা গেল যে সেটা ডিস্ট্রিবিউটের বদলে আপনার 1000 টাকা আরও বেড়ে গেল। আমি একটা উদাহরণ দিলাম, এটা কতটা প্রাসঙ্গিক জানি না, এরকম ধরনের, অর্থাৎ আপনার দায়টাকে বাড়িয়ে দেয়। বা হঠাৎ করে বাড়িতে এমন একজন আত্মীয় আসলেন যাকে আপনি ইগনোরও করতে পারছেন না, সে হয়তো অসুস্থ হয়ে গেল, সে 3 মাস আপনার বাড়িতে রইল এবং আপনাকে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে হলো। নিশ্চয়ই সেটা অন্য দৃষ্টি থেকে অবশ্যই শুভ কর্ম, একজন মানুষকে সুস্থ করে তুলছেন, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তার হয়তো জন্য আপনার যে বাজেট আছে সেটা এতটাই বেড়ে গেল যে আপনি কিন্তু সামাল দিতে বেশ উদ্বেগের মধ্যে পড়লেন। এইরকম ধরনের কিন্তু এক্সপেন্ডিচার বাড়ায়, অর্থাৎ দায় বৃদ্ধি করে শনি এক্ষেত্রে। হ্যাঁ, সে কিন্তু মনে রাখবেন এখান থেকে 4th হাউসকে দৃষ্টি দেয়, তো কাজের জায়গায় তার প্লেস অফ যেটা তার বার্থ আছে বা মোটামুটি তার বেড়ে ওঠা, সেই জায়গা থেকে তাকে দূরবর্তী স্থানে শিফটিংও করায়। শনি দুর্বল হলে কিন্তু একটু বেখাপ্পা জায়গায় ট্রান্সফার পোস্টিং করিয়ে দেওয়ার প্রবণতাও থাকে। হ্যাঁ,
সেখান থেকে আপনাকে কিছু বেনিফিটও দিতে পারে। কি জাতীয় বেনিফিট সেটা আমি আর বলছি না, বেনিফিট দিতে পারে। কিন্তু আপনি কিন্তু প্রাথমিক অবস্থায় সেই ট্রান্সফার পোস্টিংয়ের জন্য অত্যন্ত বিরক্ত এবং বিব্রত হবেন। এটা কিন্তু করে, কারণ স্যাটার্নের এখানে 11 দৃষ্টি আছে, সেটাও কিন্তু আপনার 10th এবং 11th হাউসকে যুগ্মভাবে দিচ্ছে। তো তার ফলে কর্মের জায়গায় এবং সেখান থেকে যে প্রফিট আছে সেই জায়গাটাকে কিন্তু স্যাটার্ন ব্যালেন্স করবে। যদিও 11th হাউসে স্যাটার্নের দৃষ্টিতে মহর্ষি পরাশর বলেছেন যে সেখানে কিন্তু কন্ট্রাক্ট, মানে 11th হাউসে মানে 10th দৃষ্টি আপনার 11th ঘরে, তো সেক্ষেত্রে কিন্তু 11th ঘরে যদি হয়, তিনি বলেছেন সেই জায়গাকে কিন্তু স্যাটার্ন শ্রিঙ্ক করে না, কন্ট্রাকশন করে না, বা করলেও সেটা সেই পরিমাণে করে না। তো তার ফলে আপনার আয়ের জায়গাটাকে সে বৃদ্ধি করছে। এবং মঙ্গল যেহেতু আপনার তৃতীয় দশমপতি, আপনার এন্ডেভার, প্রচেষ্টা এবং তার মাধ্যমে আপনার কাজের সাফল্য, তো সেই জায়গাকে কিন্তু আপনাকে পুরোপুরি প্রদান করছে। কিন্তু এখান থেকে শনির যে সপ্তম দৃষ্টি আছে সেটা আপনার 8th হাউসে আছে। যারা খুব স্পিরিচুয়াল মানুষ আছেন বা সেরকম গুরুর সাথে তার নিত্য নৈমিত্তিক আলোচনার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জ্ঞান বৃদ্ধিকারী জায়গা এটা দেবে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা দেবে না। নাম্বার 2 হচ্ছে 8th হাউস যেরকম আমাদের হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জিকে দেখায়, সেই এনার্জি কিন্তু এক্ষেত্রে আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে আপনার সম্পদ, বিশেষত সেই সম্পদ যেটা মুভেবল, সেই সম্পদের ট্রান্সফরমেশন আপনার জীবনে কিন্তু হঠাৎ করে ঘটতে পারে, সাবজেক্ট টু দ্যাট আপনার ছকেও সেই পরিমাণে গ্র্যাভিটি থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের যত প্রারব্ধ কর্ম আছে, মানে আমাদের যত প্রারব্ধ কর্ম আছে, মানে আমাদের 12th হাউস যেখান থেকে আমাদের টোটাল কর্ম এসে জমা হয়, তার 9th হাউস হচ্ছে 8th হাউস। তো প্রারব্ধ কর্মের যে মোবিলাইজেশন সেটাও কিন্তু এখান থেকে দৃষ্ট হয়। এবং সেটা যেহেতু রাহু কেতুর সাথে যদি আপনি বিবেচনা করেন, তাহলে রাহুর থেকে কিন্তু সে অ্যাকচুয়ালি মানে 8th হাউসে রয়েছে। তো তার ফলে এক্ষেত্রে যদি নেগেটিভ জায়গা বা নেগেটিভ দশায় থাকেন, তাহলে কিন্তু একটু কনস্ট্রেইনসের মধ্যে দিয়ে, একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাকে এ সময় আপনার অ্যাডভান্সমেন্টটা হবে, বাট আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কারণ স্যাটার্ন যদি তার ক্ষেত্রে সেই স্যাক্রেড স্টেট সে মেনটেন করে একটা লেভেল পর্যন্ত, তাকে তার জায়গায় পৌঁছে দেয়, এবং মঙ্গলও সেই প্রচেষ্টা করবে। মঙ্গল আপনার ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে আপনার ইনটিউশন পাওয়ারকে খুব বৃদ্ধি করবে, তার ফলে বেশ কিছু জায়গায় বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে আপনাকে হেল্প করবে, যেটা আপনার ক্ষেত্রে খুব প্রযোজ্য। আর বৃহস্পতিও আপনাকে বেশ কিছুটা হেল্প কিন্তু এক্ষেত্রে করে যাচ্ছে, সুতরাং তার সাহায্য নেবেন, প্রপার গুরুর সাহায্য নেবেন। লিভার এবং প্যানক্রিয়াস এবং বোথ দ্য কিডনিজের থেকে এবং প্রস্টেট থেকে নিজের সাবধানতা অবলম্বন করবেন। আর একটা জায়গা যেটা বলবো সেটা যাদের হার্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে গেছে, মনে করুন খুব ম্যাক্সিমাম বলছি বাইপাস সার্জারি হয়েছে বা এরকম কিছু, বা ধরুন কোনো পেসমেকার তার বসানো রয়েছে, এরকম কোনো স্টেটে আপনাদের যে যে প্রিকশনারি মেজারগুলো ডাক্তারবাবু বলেছেন, তার সেগুলোকে একদম টু দ্য লেটার্স মেনে চলবেন। আর নাম্বার একদম শেষ অংশ বলবো, কোনোভাবে এই সময় মঙ্গলের যে স্টেট থাকবে, বিশেষত কন্যার ঘরের শুরুর দিকে এবং সিংহের ঘরের শেষের দিকে মঙ্গলের গোচর হওয়াকালীন, মানে 20 জুলাই থেকে মনে করুন 10ই অগস্ট অব্দি, এই সময়টা আপনাকে কোনো না কোনোভাবে প্রভোগ করবার চেষ্টা করবে। তো প্রভোকেশনের থেকে নিজেকে বিব্রত, মানে নিজেকে যতটা সম্ভব মানে কন্ট্রোল রাখবেন, তাহলেই ব্যাপারটা সমস্যা করবে না। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন একাদশ এবং দ্বাদশ গ্রহের যে অধিপতি শনি, সে আপনার অ্যাসেন্ডেন্টে আছে এবং মীন রাশিতে থাকাকালীন প্রথমবারের জন্য বকরি হতে চলেছে। তো বকরি থাকাকালীন যে ফল আপনাকে দেবে, স্যাটার্ন যখন কারুর অ্যাসেন্ডেন্টে বকরি হয় এবং বার্থ হরোস্কোপে স্যাটার্নের যদি মোবিলিটি
খুব হাই না থাকে, খুব হাই মানে আমি নর্মালি বলি বার্থ হরোস্কোপের মবিলিটি সবসময় লো হওয়া ভালো এবং গোচরে হাই হওয়া ভালো, কিন্তু এক্ষেত্রে বলছি ঠিক উল্টো কথা। অর্থাৎ তার ক্ষেত্রে যদি খুব হাই না থাকে তাহলে তার ডিসিশন মেকিং যে ক্ষমতা বা ধরুন প্রম্পটনেস, যেটাকে আমরা বলি ধরুন প্রেজেন্স অফ মাইন্ড, সেটাকে কিন্তু খুব স্লো করে। তার যুক্তি তর্ক, দেখা গেল যে তাকে কোনো একটা কথা দায় নিতে হলো কিন্তু সেটার জন্য সে দায়বদ্ধ নয়। হয়তো কোনো মানুষ তাকে একটা ইনসাল্ট করে চলে গেলেন, 2 ঘন্টা বাদে তার মনে হলো যে না, মনে হলো মানে তার যুক্তিটা উদয় হলো যে না, আমি তো এটা বলতে পারতাম, আমি তো এই কাজটা করিনি। তো তখন কিন্তু বিষয়টা অলরেডি তার ইম্পর্টেন্স হারিয়ে ফেলেছে। তো সেই ধরনের কিন্তু এখানে বেশি পরিমাণে দৃষ্ট হয়। তার ফলে চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের স্থির বুদ্ধি বা চিত্ত যেটা আছে আপনার হরোস্কোপ অনুসারে সেটাকে যতটা সম্ভব অ্যাক্টিভেট রাখার। যত অ্যাক্টিভেট রাখতে পারবেন তত আপনি পজিটিভ ফল পাবেন। না হলে কি হবে, বহু জায়গায় আপনার একটু এম্বারেসিং সিচুয়েশন তৈরি হবে, স্লথতা বা ইনার্শিয়া তৈরি হতে পারে। চিন্তা যত স্লো হবে আপনার অ্যাক্টিভিটিসও স্লো হবে তত। এবং সেক্ষেত্রে আপনার বেস হরোস্কোপের স্যাটার্নের উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে, বাট এটা সাময়িক। শনি যখন 7ই অগস্টের পর থেকে আস্তে আস্তে বকরি অবস্থায় গতি নেবে, তখন কিন্তু আপনার বেস হরোস্কোপের স্যাটার্নকে স্লো হওয়াটাই বাঞ্ছনীয়। তো আমার যে প্রথম কথাটা সেটা কিছু দিনের জন্য প্রযোজ্য, হয়তো বছরে 2 মাসের জন্য প্রযোজ্য হবে, তাও যখন অ্যাসেন্ডেন্টে স্যাটার্ন থাকবে। কারণ এখান থেকে সে 3rd, 7th এবং 10th 3টে ঘরেই দৃষ্টি দিচ্ছে। তো এবং আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং 9th হাউসকেও নিয়ে দৃষ্টি দিচ্ছে। তো 9th হাউস আপনার 2nd হাউসেরও লর্ড, সেক্ষেত্রে মঙ্গল আপনার অত্যন্ত শুভ প্ল্যানেট। আপনার ক্ষেত্রে যেরকম কন্যার ক্ষেত্রে শুক্র, সেরকম আপনার ক্ষেত্রে মঙ্গল। তো সেই একই প্রকৃতির ফল এখানে প্রদান করবে। মঙ্গল এক্ষেত্রে আপনার 6th হাউসে রয়েছে, তো বেশ কিছু নেগেটিভ জিনিসকে যেরকম সে এরাডিকেট করবে, কেতুর জন্য বেশ কিছু নেগেটিভ জিনিসকে সে আনয়নও করবে। তো দুটোর ব্যাপারেই সাবধানতা অবলম্বন করবেন। এক্ষেত্রে মার্গদর্শী একমাত্র বৃহস্পতি, আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড, সে 2য় কেন্দ্রে অবস্থান করছে এবং কালপুরুষের 3rd হাউসে অবস্থান করছে। যতটা সম্ভব নিজের টেন্ট্যাকেলসগুলোর যেগুলো রয়েছে নিজের সেগুলোকে অ্যাক্টিভেটেড করবার চেষ্টা করবেন এবং অ্যাক্টিভেটেড করবেন এবং অ্যাক্টিভেটেড হওয়ারও চেষ্টা করবেন। বিতর্কের মধ্যে নিজেকে বেশি জড়াবেন না। আপনাকে কিছু কাউকে বলতে হবে না, কেউ আপনাকে খারাপ কথা বললো, তার মুখ সে বলেছে, তাকে ছেড়ে দিন বাজে কথা বলতে, কিন্তু আপনি উত্তর দিতে যাবেন না। দিলে কিন্তু আপনি জড়িয়ে যাবেন তার মধ্যে, হ্যাঁ, এবং জড়িয়ে যাবেন এবং সেও দেখবেন আপনাকে পাল্টা উত্তর দিচ্ছে। হ্যাঁ, কারণ সে তো কোনো একটা কারকতার কারণেই আপনাকে বলেছে কথাটা, বা কোনো একটা দোষারোপ করেছে। সুতরাং তার একটা অসৎ উদ্দেশ্য আছে কিন্তু, যে আপনাকে খেপিয়ে যদি কিছু কথা বার করা যায়, তো আপনি সেটাতে কখনো কর্ণপাত করবেন না, জাস্ট তাকে ছেড়ে দিন। বিশেষত কর্মক্ষেত্রে মনে রাখবেন বৃহস্পতির দৃষ্টি কিন্তু 10th হাউসে রয়েছে, স্যাটার্নের দৃষ্টি কিন্তু 10th হাউসে রয়েছে। কর্মক্ষেত্রে বিতর্কের মধ্যে জড়াবেন না। আমি বলবো কোনো ক্ষেত্রেই জড়াবেন না। 7th হাউসেও স্যাটার্নের দৃষ্টি আছে এবং সেটি বুধের ঘর, বুধ আপনার কেন্দ্রপতি। তো সেক্ষেত্রে সোশ্যাল লাইফেও ধরুন বাড়িতে, হাটে বাজারে, আপনার বন্ধু বান্ধবদের প্ল্যাটফর্মের মধ্যে যতটা সম্ভব নিজেকে ব্যক্তি নিরপেক্ষ রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার যে মত বা পথ আছে সেটা আপনি মেনে চলুন। কারুর মত বা পথকে কোনো আঘাত করবার কোনো প্রয়োজন বা অধিকার কোনোটি আপনার নেই, সেটা আপনি করতে যাবেন না। তাহলেই দেখবেন আপনি বেটার থাকতে পারবেন। না হলে কিন্তু এ সময় বক্রী শনি কিন্তু সবসময় অ্যাসেন্ডেন্টের ওপরে, বিশেষত আপনার যদি ধরুন অ্যাসেন্ডেন্টের ডিগ্রি 18-20 ডিগ্রিতে আছে, মানে রেবতী নক্ষত্রে আছে এবং তার থেকে একটা নক্ষত্র আগে বক্রী হচ্ছে। আপনি হয়তো বলতে পারেন অতিমিত্র নক্ষত্রে বক্রী হয়ে এসব কিছু হয় না এরকমভাবে। ফ্যাক্টর হচ্ছে সে কিন্তু আপনাকে আরও বেশি ইনভলভ করে দেবে, জড়িয়ে দেবে সমস্যার মধ্যে। হ্যাঁ, তো সেটা থেকে নিজেকে বাঁচানোর দায় নিজেই রাখতে হবে। আমি সলিউশনটা বলে দিলাম। প্রম্পট ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ডিসিশন মানে হটকারিতা নয়, যে একটা কিছু বলতে হবে তাই বলে দিলাম, এরকম নয়। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। যদি তাড়াহুড়ো করে নাও পারে, অন্তত একটা মিনিমাম যুক্তিগ্রাহ্য কথা বলবেন। পরিবারের ক্ষেত্রেও তাই।
স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মানে শরীরের ক্ষেত্রে যত রকম মানে আপার চেস্ট থেকে শুরু করে মিডল অ্যাবডোমেন পর্যন্ত যত রকম অর্গ্যানস আছে সব অর্গানের প্রতি কিন্তু নজর দেবেন। শনি কিন্তু শুক্রের ঘরে দৃষ্টি দেবে এবং শুক্রের ঘর কিন্তু আপনার 3rd এবং 8th হাউসের লর্ড। তার ফলে অনেক ডিজিজ এরকম হতে পারে যেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, কিন্তু সে ভেতরে ব্যাপারটা আপনার মধ্যে কোনোভাবে স্প্রেডিং হতে পারে, স্লো স্প্রেডিং হবে কিন্তু হবে। এরকম হতে পারে মনে করুন যে আপনার হজম শক্তি আস্তে আস্তে দুর্বল হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনি যা খুশি তাই খাচ্ছেন। এগুলো বোঝার চেষ্টা করে। শনি অ্যাসেন্ডেন্টে থাকাকালীন মানুষের সেলফ ইন্ট্রোস্পেকশন, আমার এই শেষ কথাটা সব কথার এক কথা, সেলফ ইন্ট্রোস্পেকশনের জন্য সব থেকে বেস্ট। যাদের জন্মকালীন অ্যাসেন্ডেন্টে আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই দরকার, সমসপ্তমে থাকলেও অলমোস্ট 40% কাছাকাছি ফল দেয়, ডিগ্রিটা গুরুত্বপূর্ণ বা নবাংশটা গুরুত্বপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও অ্যাসেন্ডেন্টে থাকলে নিজেকে সবসময় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এবং সে আপনার দ্বাদশপতিও, কিন্তু সে আপনার এক্সপেন্ডিচারকেও কন্ট্রোল করবে এবং আপনার গুরুতত্ত্বকেও কন্ট্রোল করবে। তো দুটোর মধ্যেই কিন্তু সাম্যতা রক্ষা করার চেষ্টা করবেন, পরিবারের মধ্যে শান্তি স্থিতি রাখার চেষ্টা করবেন, গলার ভোকাল কর্ডের দিকে আপার চেস্টের দিকেও কিন্তু নজর রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।